সিভিল সার্ভিস পরীক্ষা, কত ছেলে মেয়ে এই পরীক্ষার জন্য প্রতি বছর অপেক্ষা করে, আর এটার জন্য সারা বছর ধরে প্রিপারেশন নাই। শুধুমাত্র একটা চাকরি না, এর সঙ্গে একটা অনেকগুলো এর কম্বিনেশন। তোমার স্বপ্ন, তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার ডেজিগনেশন, তোমার পাওয়ার, তোমার হায়ারার্কি, তোমার ফ্যামিলি, সবকিছু এর সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে। তাই বলবো যে একটু পজিটিভ থাকো, অ্যাক্টিভ থাকো। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আবারও বলছি, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কিন্তু কোনো অবস্থাতেই গ্রুপে শেয়ার করা হবে না। কেউ কেউ বলছো ক্লাস করেছিলে বা অন্য কোনো কারণে, আমি তাদের নাম্বারগুলো আমার কাছে রয়েছে, আমি আমি তাদের এগুলোকে ইয়ে করে দেবো, মানে এই দু একজন যেরকম যা পাঠাচ্ছ আমি তাদেরকে সেই সুযোগ দেবো, যাতে করে বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাও। আমি সেটা লাইভ ক্লাসে জানিয়ে দেবো, লাইভ ক্লাসে জানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু লাইভ ক্লাস ছাড়া অন্য কোথাও জানতে পারবে না। রিপিটেডলি বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। স্যার জয়েন করে গেছেন 8টা বাজে, আমি একদম সময় নেব না। জিওগ্রাফি সাবজেক্টটা বোঝার যথেষ্ট জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। তো আগে বলবো যে সাবজেক্টটাকে ভালো করে বোঝো ফার্স্ট, স্যারের কথা শোনো, তিনি এক্সপার্ট রয়েছেন, পুরো সিলেবাসটা তিনি ভালো বোঝাবেন, টপিক বা কিছু কোশ্চেন আনসার। আমি বলবো ক্লাসটা একদম মন দিয়ে শোনো। তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা থাকছে, আর খোলা থাকছে তোমার ইন কল মেসেজ বা চ্যাট অপশন খোলা থাকছে, আর খোলা থাকছে তোমার রিয়াকশন। তোমরা রিয়াকশন দিয়েও তোমাদের রেসপন্স জানাতে পারবে, ঠিক আছে? অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, তাতে বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিস্টার্ব হবে। তাই বলবো ক্লাসটা মন দিয়ে শোনো, তুমি একটা অন্যরকম ফ্লেভার পাবে, আমি এটুকু বলতে পারি, একটা অন্যরকম ফ্লেভার পাবে। তোমার মনে হবে যে জিওগ্রাফি বোধহয় আমাকে এইভাবে কেউ পড়ায়নি। জিওগ্রাফি তো আমি অনেক পড়েছি, মাধ্যমিক পর্যন্ত আমরা যারা পড়েছি সবাই জিওগ্রাফি পড়েছি। আর জিওগ্রাফি আমাদের একটা খুব কমন জায়গায় ভালো লাগার সাবজেক্ট সবার ক্ষেত্রে। তো দেখো আজকে সেটা আমি বলবো যে একটা অন্যরকম মাত্রা তোমাকে এনে দিতে পারে, অন্যরকম ফ্লেভার এনে দিতে পারে। শুধু বলবো মন দিয়ে শোনো, 1.5 ঘন্টা স্যারকে একটু সময় দাও। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। ভালো আছো সবাই? বেশ, মোটামুটি সেই অ্যাক্সেসটা তোমাদের নেই, তবে যতটুকু আমি বুঝতে পারছি সকলে ভালো আছো। আর আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। অনন্যা বলছে গুড ইভিনিং, বেশ, কোনো অসুবিধা নেই। তো এইখান থেকে আমি একটা কথা বলি বারবার করে, যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে আমরা জানি 9 তারিখ পর্যন্ত তোমাদের ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ রয়েছে, তারপরে 9 তারিখ পর্যন্ত সম্ভবত এই তোমার ক্লাস গ্রুপ সির পরীক্ষা, যেটা গ্রুপ সিডি, সেটারও পরীক্ষা তোমার ফর্ম ফিল আপ চলছে বা ইতিমধ্যে শেষ হয়েছে হয়তো। তো সেই সব পরীক্ষাগুলোর জন্য কিন্তু আজকের ক্লাস বা আগামী দিনের যে ক্লাসগুলো হবে সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তোমাদের এই জায়গাগুলো একটু ভালো করে বুঝতে হবে। ক্লাসটা আমি আপাতত শুরু করি। তোমরা আপাতত স্ক্রিনটা শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখতে পাচ্ছ তো সবাই? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? বেশ বেশ, রেণুকা বলছে, অনন্যা বলছে, গুড, একদম একদম ভেরি গুড। বেশ, আজকে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা জানবো, শিখবো আগামী দিনে। আমাদের প্রত্যেকটা আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার প্রত্যেকটা টপিক কিন্তু আগামী দিনে আমাদের কাজে লাগবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? তাছাড়াও বেশ কিছু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু জিনিস জানবো। ডব্লিউবিপিএসসির যে পরীক্ষাগুলো হয় তার সিলেবাস কি রয়েছে, তার সিলেবাস সংক্রান্ত বেশ কিছু জিনিস, সেগুলো আমাদের জানতে হবে। তো আমি আপাতত শুরু করি। আমাদের আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির একটা অন্যতম টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট, এবং ইন্ডিয়ান ক্লাইমেটের একটু স্পেসিফিকলি বলতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন। তো ইন্ডিয়ান মনসুন এবং অন্যান্য যে টপিকগুলো রয়েছে ইন্ডিয়ান ক্লাইমেট সম্পর্কিত, সেগুলো আমরা জানবো। তাহলে সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, আমাদের ডব্লিউবিসিএস যে পরীক্ষাটা আছে, ওয়েস্ট বেঙ্গলের সর্বোপরি গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা। এবং এটা কম বেশি যারা আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তারা কম বেশি সকলেই জানি যে ডব্লিউবিসিএস এর পরীক্ষাটা সিলেবাসটা যদি আমরা কভার করতে পারি অলমোস্ট, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় আমরা কভার করতে পারবো।
এটা হচ্ছে বাস্তব কথা, সকলকে মেনে নিতে হবে সবার প্রথমে। এখানে কি কি আছে? এখানে মোটামুটি 3টে ধাপে পরীক্ষা হবে। প্রথমে রয়েছে প্রিলিমসের পরীক্ষা। প্রিলিমসে কি কি রয়েছে? ইংলিশ কম্পোজিশন রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, কারেন্ট ইভেন্টস রয়েছে, তারপর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে। আর হিস্ট্রি অফ ইন্ডিয়ার এখানে যেটা, সেটা মূলত অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রির কথা বলা হয়েছে এখানে। তারপরে রয়েছে জিওগ্রাফি 25 নম্বরের জন্য। তারপরে রয়েছে ইন্ডিয়ান পলিটি। এরপরে রয়েছে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে হিস্ট্রি আরেকটা পার্ট যেটা মডার্ন হিস্ট্রি বলা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জাতীয়তাবাদী আন্দোলন। সেখান থেকে 25 নম্বর থাকবে। এবং রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ জিআই এর যে পার্টটা। তাহলে এরকম করে যদি দেখি, তাহলে 25x8 করলে দেখা যাবে 200 নম্বরের পরীক্ষা আমাদের প্রিলিমস এর পরীক্ষা হবে। এরপরে দেখো আমাদের মেন্স এর পরীক্ষা। আচ্ছা, কিচ্ছু নোট ডাউন করার দরকার নেই, আমি বারবার করে বলছি, নোট ডাউন করার দরকার নেই। তোমাদের এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে, স্যার তোমাদের প্রোভাইড করে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি যেগুলো বলছি সেগুলো শুনে নাও। আর একটা কথা আমি ক্লাসের শুরুর আগেই বলে দিই, সেটা হচ্ছে কি, আমরা তো অনলাইনে ইন্টারাকশন করছি, তো আমি একটা স্ক্রিনের সামনে পড়াচ্ছি, ঠিক আছে? তো তোমরা আমাকে কোঅপারেট করবে, এবং আশা রাখছি প্রত্যেকেই কোঅপারেট করবে। আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। দেখবে কোথাও না কোথাও, জীবনের কোথাও না কোথাও এই কথাগুলো কাজে লাগবে। পরীক্ষার ক্ষেত্রে তো লাগবেই, বাকি আগামী জীবনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন বা কয়েকটা তোমার হচ্ছে ঘটনা বলবো বা ইভেন্ট বলবো, সেগুলো তোমাদের কাজে লাগে, ঠিক আছে? তাহলে পরীক্ষা সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে। আমি প্রিলিমস এর কথা বললাম, ডব্লিউবিসিএস এর। আমি যদি মেন্স এর কথা বলি, তাহলে দেখো বেঙ্গলিতে এখানে 200 নাম্বার আছে, প্রত্যেকটা গ্রুপ এবিসিডি প্রত্যেকের ক্ষেত্রে 200 নাম্বার আছে। ইংরেজি রয়েছে, তাতে কি কি রয়েছে সেগুলো আমি ডিটেলসে বলছি না, এখানে 200 নাম্বার করে চারটে রয়েছে, প্রত্যেকটা গ্রুপের জন্য 200 নাম্বার করে। জিএস পেপার রয়েছে জিএস 1, সেখানে রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি, 100 করে 200 নাম্বার, প্রত্যেকটা গ্রুপের জন্যই সেম। তারপরে দেখো রয়েছে এখানে জিএস পেপার 2, জিএস 2 যেটা রয়েছে, সেখানে রয়েছে সায়েন্স, স্ট্র্যাটেজিক, জেনারেল নলেজ বা তোমার হচ্ছে কারেন্ট ইভেন্টস, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, সেখানেও দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মানে প্রত্যেকটা গ্রুপের জন্য 200 নাম্বার করে। তারপরে রয়েছে কনস্টিটিউশন এবং ইকোনমি, সেটা রয়েছে 200 নাম্বারের করে প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক এবং রিজনিং, সেটা রয়েছে 200 নাম্বার করে প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। তাহলে এখানে পর্যন্ত এতটুকু ক্লিয়ার যে আমাকে এ বি সি ডি যে গ্রুপেরই চাকরি পেতে হই না কেন, বা চাকরি পাওয়ার জন্য আমি পড়ি না কেন, তাহলে আমাকে এই যে 1300 নাম্বার, এই 1300 নাম্বার কিন্তু কভার করতেই হবে, ঠিক আছে? এই 1300 নাম্বার যদি কভার না করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এরপরে বাকি যেটা রয়েছে সেটা কি, অপশনাল সাবজেক্ট রয়েছে, অর্থাৎ গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য রয়েছে অপশনাল সাবজেক্ট, যেখানে রয়েছে 400 করে, তোমাদের পছন্দ মতো যে কোনো সাবজেক্ট নিতে পারো। একই রকম ভাবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ভাইবা যেটা আছে, সেটা রয়েছে কত নাম্বার করে, 200 নাম্বার করে এ বির জন্য, সি এর জন্য রয়েছে 150 করে, এবং ডি এর জন্য রয়েছে 100 নাম্বার। তাহলে টোটাল গ্রুপ এর জন্য রয়েছে 1800 নাম্বার, গ্রুপ বি এর জন্য রয়েছে 1800 নাম্বার, গ্রুপ সি এর জন্য রয়েছে 1350, এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 1300। সবার প্রথমে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা একদম নতুন, আমি সর্বোপরি একটা কথা সবার প্রথমে বলে দিই, আমি তোমার হচ্ছে যে তোমাদের বন্ধু বা তোমাদের একজন দাদা ছাড়া আর কিচ্ছু না। আমি স্যার পরে হব, তার আগে সবার প্রথম বন্ধু হতে হবে। সেই জায়গা থেকে আমি তোমাদের বলছি, একজন তোমার হচ্ছে কম্পিটিটর, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে ভয় কাটানো। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য 3টে প্যারামিটার আমাদের কাজে লাগে। সেই 3টে প্যারামিটার কি, একটা হচ্ছে তোমার হচ্ছে যে লক্ষ্য, একটা হচ্ছে ধৈর্য, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অর্থাৎ পরিশ্রম। এই 3টে প্যারামিটার যদি কেউ ঠিকঠাক দেখে পড়াশুনো করে না, জীবনে এগিয়ে যায়, তাহলে কিন্তু তাকে ধরার মতো কেউ থাকে না। তুমি লক্ষ্য স্থির রেখে ধৈর্য ধরে পড়াশোনা করে যাও, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। নট এ সিঙ্গেল ওয়ান, এখানে যতজন আছে কেউ এর ব্যতীত হবে না। আমি তোমাদের এখন থেকে ক্লাস শুরুর আগেই বলে দিচ্ছি, এখন থেকে বলে দিচ্ছি, কেউ এর ব্যতীত হবে না, প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে। শুধু গাইডলাইন ফলো করে চলতে হবে, এবং এই 3টে প্যারামিটার আমাকে ফলো করতে হবে, আর তার বাইরে কিচ্ছু না।
আমি এই জায়গা থেকে বলছি যে তোমরা বিভিন্ন ইনস্টিটিউশনে বা বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা সব রকম ভিডিও দেখবে, সব রকম মোটিভেশনাল ভিডিও দেখবে, সবকিছু দেখবে, ঠিক আছে, কিন্তু এফোর্টটা কাকে দিতে হবে, এফিসিয়েন্সি কার দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে তোমার। তোমাকে সব থেকে বেশি পরিমাণে পারিশ্রমিক করে তুলতে হবে, সেটা সবার প্রথমে বুঝতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে যে সবার প্রথম কথা। সেই জায়গা থেকে কেউ কোনোভাবেই যেন সেই জায়গা থেকে চ্যুতি না ঘটে, কারোর যেন লক্ষ্যে সেই চ্যুতি না ঘটে। সবার প্রথমে এটা বুঝতে হবে যে আমি কারোর থেকে কম নয়। এই 3টে প্যারামিটার দেখে আমি যদি পড়াশোনা করি বা আগামী দিনের জন্য তোমার হচ্ছে যে এগোই, তাহলে আমাকে কেউ হারানোর মতো নেই। এইটা আমাকে সবার প্রথমে বুঝতে হবে। তাহলে প্রিলি ক্রস করলাম, তারপরে মেন ক্রস করলাম, এরপরে গিয়ে একবার তোমার হচ্ছে যে ভাইবার জন্য আমরা পড়াশোনা করলাম। পড়াশোনা করে এই যে তোমার হচ্ছে যে মানে এটা আছে, নাম্বারটা আছে, এটা রেসপেক্টে একটা তোমার হচ্ছে যে হবে, কাট অফ হবে। সেই কাট অফ ক্লিয়ার করলে তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের ড্রিম জব অ্যাকিওর করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ডব্লিউবিসিএস এর জন্য। এরপরে আছে দেখো মিসলেনিয়াস এর জন্য জিকে রয়েছে 75 নাম্বার, যেখানে দু নাম্বার করে 150। অ্যারিথমেটিক রয়েছে 25টা কোশ্চেন 50 নাম্বারের জন্য। টোটাল 100টা কোশ্চেন 200 নাম্বারের জন্য 1 আওয়ার 30 মিনিট তোমাদের সময় আছে। এরপরে দেখো মিসলেনিয়াস যেটা রয়েছে সেখানে কি রয়েছে, মেন্সের জন্য ইংলিশ 150 রয়েছে, 1 ঘন্টা 30 মিনিট পাবে সময়। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেখানে তোমার হচ্ছে যে বেঙ্গলি, তোমাদের পছন্দ মতো যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি, ম্যাক্সিমাম তাই হবে। 150 রয়েছে, সেটাও তোমাদের সময় পাবে কত, 1 ঘন্টা 30 মিনিট। জিএস পেপার যেটা রয়েছে সেটা কত না 150, সেটাও তোমাদের কত সময় লাগবে, 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে আমাদের মিসলেনিয়াসের মেন যে টপিকটা আছে সেটা। এরপরে ক্লার্কশিপের ক্ষেত্রেও সিলেবাসটা এখানে দেওয়া আছে, আমি নতুন করে বলছি না, আমাদের সময় তো সীমিত। সেই জায়গা থেকে তোমরা পড়ে নিতে পারো বা তোমাদের পিডিএফটা প্রোভাইড করা হবে, সেখান থেকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। একই রকম ভাবে পার্ট 2 যে পরীক্ষাটা হবে সেখানেও তার সিলেবাস কি আছে না আছে, তার ডিউরেশন মানে কত সময়ের পরীক্ষা বা তার ফুল মার্কস কতটা, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে পিএসসির ফুড যে পরীক্ষা, পিএসসি ফুড এসআই পরীক্ষা, সেটাও আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই যে এতগুলো পরীক্ষা, এই এতগুলো পরীক্ষা কিন্তু আমরা শুধুমাত্র এই ডব্লিউবিসিএস কে লক্ষ্য করে চললে আমাদের অনায়াসেই ক্লিয়ার করতে পারবো। ডব্লিউবিসিএস টা আমাদের মূল ফোকাস হবে। সেই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলে আমাদের কিন্তু সামনের দিকের যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমাদের আর আটকাবে না। প্রথম কথা এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর এমবিআই এর পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে টপিক গুলো রয়েছে, আমাদের এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা অনুযায়ী পড়াশোনা করলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এত সহজে বারবার করে বলছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, এই কথাটা বলছি কেন, তার কারণ আছে। তার কারণ আমি এখান থেকে তোমাদের মনে করছি তোমরা প্রত্যেকেই একজন করে কম্পিটিটর, তো তোমাদের প্রত্যেকের চোখে একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটাকে রেসপেক্ট রেখে বলছি, আমি যদি বিশ্বাস করতে পারি, আমি এই স্ক্রিনের সামনে থেকে যদি বিশ্বাস করতে পারি যে আমার এই ছাত্রটা বা আমার এই ছাত্রগুলো যদি পড়াশুনো করে চাকরি পাবে, তাহলে তোমরা সেই বিশ্বাসটা পাবে না কেন? অবশ্যই পেতে হবে, পেতে বাধ্য তোমরা। সেই জায়গা থেকে পড়াশোনা করতে হবে। আমি জানি, আমি অন্তত জানি যে আমার প্রত্যেকটা ছাত্র, আমার প্রত্যেকটা স্টুডেন্ট পাবে। এবং আমি আশা করব তোমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই বিশ্বাসটা রাখতে হবে, আমি পাবো। তার জন্য কি করতে হবে, চেয়ারটাকে ভালোবাসতে হবে। তোমার যে লক্ষ্য, তোমার যে পোস্ট, যে কারণে তুমি পড়াশোনাটা শুরু করেছো, সেই পড়াশোনাটাকে, সেই লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। সেই লক্ষ্যটাকে স্থির রেখে সেই লক্ষ্যটাকে ভালোবেসে তোমাকে পড়াশোনা করতে হবে, দেখবে তাহলেই হবে। এরকম অনেক পরীক্ষা হয়। এই কথাটা কেন বলছি, এই যে প্রথমেই বলেছিলাম 3টে প্যারামিটার, তার প্যারামিটারের প্রথমেই ছিল লক্ষ্য। অনেক পরীক্ষা হয়, ব্যাংকের পরীক্ষা হয়, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা হয়, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়, তার মাঝেও ডব্লিউবিপিএসসির পরীক্ষা হয়। তাহলে আমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে, আমাকে ডব্লিউবিসিএস পেতে হবে, বিসিএস এর যে কোনো একটা পোস্ট পেতে হবে, যে কোনো একটা চেয়ার পেতে হবে। সেই লক্ষ্যটাকে ভালোবেসে আমাকে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। নট এ সিঙ্গেল ওয়ান, এখান থেকে একজনও বাদ যাবে না কেউ যদি এই 3টে প্যারামিটার ফিক্স রেখে পড়াশোনা করে। এবং যথেষ্ট ডিসিপ্লিন হতে হবে, যথেষ্ট
তোমার হচ্ছে যে রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। কেন হবে না? কেন হবে না? আমি বারবার করে বলছি, বাস্তব কথা বলছি, কেন হবে না তার কারণ আছে। তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে। তুমি আর 5টা ছেলের মতো নয়। একটা সময় ছিল বাবা মা গর্ব করতেন, ডিগ্রি পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছো, বোর্ডের পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো বা খারাপ নাম্বার পেয়েছো, যাই নাম্বার পাও না কেন, তখন সেটা একটা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করেছে, এটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সব সময় মনে রাখতে হবে এটা, বি এ লায়ন অলওয়েজ। সব সময় একজন সিংহের মতো এগোতে হবে, সিংহের মতো এগোতে হবে। আমি প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টকে এইটা বলার চেষ্টা করি, একজন বনের মধ্যে সে সিংহ, সে জিরাফের মতো লম্বা নয়, সে শিয়ালের মতো চালাক নয়, সে জিরাফের মতো সুন্দর নয়, কিন্তু সে সিংহ। সে সিংহ এই কারণেই, তার কারণ সে মনে করে সে সিংহ, তাই সিংহ। তার সামনে একজন হাতি যাবে, হাতি সব সময় ভাববে ও আমার থেকে হালকা হলেও ও আমাকে খেতে পারে, এবং সিংহ একজন মানবে যে ও আমার থেকে ভারী হলেও আমি ওকে খেতে পারি। বি এ লায়ন, সব সময় মনে রাখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, বি এ লায়ন হয়ে, সিংহ হয়ে এগিয়ে যেতে হবে। ডিফিকাল্টিস আসবে, ডিফিকাল্টিস আসবে, বারবার আসবে, প্রত্যেকটা পদক্ষেপে আসবে, কিন্তু সামনে থাকতে হবে, সামনে রাখতে হবে নিজের বিশ্বাসটাকে। আমি পারি, আমি করতে পারি, সেই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আরো আলোচনা হবে। আমাদের টপিকের মধ্যে আমরা ঢুকি। আমাদের জিএস পেপারে আমাদের যে ভূগোলটা রয়েছে, সেই ভূগোলের জেনারেল জিওগ্রাফি রয়েছে, যেটাকে আমরা ন্যাচারাল জিওগ্রাফি বলতে পারি, প্রাকৃতিক ভূগোল। আমি যদি বলি প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটাকে আমরা ন্যাচারাল জিওগ্রাফি বলতে পারি, বা সরি রিজিওনাল জিওগ্রাফি বলতে পারি, রিজিওনাল জিওগ্রাফি অর্থাৎ আঞ্চলিক ভূগোল। তাহলে আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি পড়েছে? সোলার সিস্টেম, ল্যাটিটিউড লংটিটিউড, রক ইন্টেরিয়র অফ আর্থ, আর্থকোয়েক, টপোগ্রাফি অফ ল্যান্ড, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এছাড়াও রয়েছে আমাদের অ্যাটমসফেরিক লেয়ার, অ্যাটমসফেরিক অ্যাটমসফেরিক লেয়ার, এইগুলোও রয়েছে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না খুব একটা বেশি। এই জিনিসগুলো আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা ক্র্যাক করতে হলে খুব একটা বেশি লাগবে না। কোনগুলো লাগবে? এই যে আঞ্চলিক ভূগোলগুলো রয়েছে না, আঞ্চলিক ভূগোলের যে টপিক গুলো রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আঞ্চলিক এবং তোমার হচ্ছে যে রাজনৈতিক বিভাগ, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, কৃষিকাজ, প্রাকৃতিক সম্পদ, শক্তি সম্পদ, শিল্প এবং যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন। এই যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এরই একটা পার্ট আমাদের মধ্যে আলোচনা হবে আজকে, সেটা হচ্ছে ক্লাইমেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জলবায়ু। এই যে জলবায়ু যে আছে, জলবায়ুটা আমাদের জানতে হবে ভালো করে। তাহলে সবার প্রথমে আমাদের টপিকটার মধ্যে আমরা আসি, খুব খুব ইন্টারেস্টিং। দেখবে আমরা তো ক্লাস 9-10-এ জিওগ্রাফি সম্পর্কে একটা আলোচনা মোটামুটি করে আসছি, এবং জিওগ্রাফিতে ভারতের জলবায়ুটা নাইনের বইয়ে বা 10-এর বইয়ে আমাদের হচ্ছে যে এটা অজানা নেই, এটা আমাদের কম বেশি জানা আছে। তাছাড়াও বেশ কিছু জিনিস জানতে হবে। কেন জানতে হবে? তার কারণ আছে। একটা সময় ছিল, ওয়ান্স আপন এ টাইমে, কেন বলছি তার কারণ আছে, একটা সময় ছিল যেখানে মোটামুটি একটা পড়াশোনা করে গেলে ডব্লিউবিসিএস পাস করা যায়, এই কনসেপ্টটা ছিল। কিন্তু আজকালকার দিনে বা আজকের সিচুয়েশন বা আজকের যে সার্কামস্টেন্সেস, সেটা কিন্তু এটা পারমিট করে না। মনে রাখতে হবে আমাদের আরো অনেক কিছু জানতে হবে, আরো বেশি জানতে হবে। এবং লোকে বলে না কথাতে কথাতে যে তুই সব জানতা হয়ে গেছিস, হ্যাঁ, আমাদের সব জানতা হতে হবে, সব জানতা হতে হবে। এবং তবে হলেই গিয়ে আমি একটা চাকরি পাবো, সেই জিনিসটা জানার খিদে বা চেনার খিদেটা যেন না থাকে, মানে যেন সব সময় থাকে, জানার খিদেটা যেন সব সময় থাকে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো আমাদের জানবো কি আমরা ক্লাইমেট সম্পর্কে। আচ্ছা, ক্লাইমেট সম্পর্কে জানতে হলে সবার প্রথমে জানতে হবে যে ক্লাইমেট কাকে বলে। ক্লাইমেট কাকে বলে? ক্লাইমেটের সঙ্গে একটা কন্ট্রাডিক্ট করে সব সময়, সেটা কি? সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদার আর ক্লাইমেটের সম্পর্কে আমাদের একটা ক্লিন, একটা এভিডেন্ট ধারণা থাকা চাই। সেটা কি?
সেটা হচ্ছে কম বেশি সকলেই জানো তোমরা, আমরা টিভিতে যেটা দেখি সেটা হচ্ছে ওয়েদার রিপোর্ট। ওয়েদার রিপোর্ট টিভিতে দেখি, তার মানে যে রিপোর্ট বা যে ওয়েদারিং কন্ডিশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতে পারে, সেটাই ওয়েদার। এবং ক্লাইমেটটা কি? ক্লাইমেটটা হচ্ছে একটা বৃহৎ জায়গা এবং একটা বৃহৎ সময়ের জন্য সেই জায়গাকার ওয়েদারিং কন্ডিশন কি চেঞ্জেস হচ্ছে, সেটা হচ্ছে ক্লাইমেট। তাহলে ক্লাইমেটটা কি? ক্লাইমেট ইজ এ এভারেজ, তোমার হচ্ছে যে ওয়েদার চেঞ্জ ফর এ লং পিরিয়ড অফ টাইম, ফর এ লং এরিয়া। এবং লং পিরিয়ড অফ টাইম সেটা কত হবে? সেটা হচ্ছে 30 to 35 ইয়ার্স। তাহলে 35 থেকে মানে 30 থেকে 35 বছরের একটা তোমার হচ্ছে যে আবহাওয়ার গড় যেটা, সেটাই হচ্ছে ক্লাইমেট। মনে থাকবে, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। ক্লাইমেট, আমাদের ভারতের ক্লাইমেট হচ্ছে কি ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু যেটা আছে, সেটা আমি যেমন পড়েছি, আমাদের পরবর্তী জেনারেশন পড়বে, তারও পরবর্তী জেনারেশন পড়বে। তাহলে ক্লাইমেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু তুমি আজকে দেখেছো হঠাৎ করে সকালবেলা তোমার হচ্ছে যে একটা গুমোট আবহাওয়া, কিন্তু পরবর্তীকালে দেখছো যে সেখানে গিয়ে আবার রোদ বেরিয়েছে, সেখানে গিয়ে আবার তোমার ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। তার মানে সেটা ওয়েদারের চেঞ্জ, নট ক্লাইমেট। তাহলে এই ক্লাইমেটের জন্য কি কি ফ্যাক্টর গুলো ভ্যারি করছে সেটা আমাদের জানতে হবে। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে তোমার হচ্ছে যে একটা টপিক, সেটা আমাদের জানতে হবে, অঙ্কের মতো করেই মনে রাখবো। ফ্যাক্টর এফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট কি কি আছে? সবার প্রথমে জেনে নেই ল্যাটিটিউড, ডিস্টেন্স ফ্রম সি, অল্টিটিউড, রিলিফ, হিমালয়ান মাউন্টেন রিজিয়ন এবং ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড এন্ড সি। এটা আমরা জানবো। পরপর কি কি গুলো আছে, এইগুলো আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটকে খুব পরিমাণে এফেক্ট করে। ঠিক আছে, সবার প্রথমে আছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে অক্ষরেখা বা অক্ষাংশ। আমাদের এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর এটা হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ ইকুয়েটর, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি। এইখানটাতে 23.5 ডিগ্রি আছে, যেটাকে আমরা 23.5 ডিগ্রি, যেটাকে আমরা কর্কট রেখা বলি, কর্কটক্রান্তি রেখা। এবং এখানটাতে আছে 23.5 ডিগ্রি, যেটাকে আমরা মকরক্রান্তি রেখা বলি। ঠিক আছে, এই যে ল্যাটিটিউড গুলো আছে, এই ল্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে যে ইম্প্যাক্ট ফেলে আমাদের ওয়েদারের উপরে। কিরকম? মনে রাখতে হবে, আমাদের যে ইন্ডিয়া অবস্থান করছে সেটা কোথায় না, এই জায়গাতে, নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। এই নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করার সাথে সাথে আরেকটা প্যারামিটার আমাদের জানতে হবে, সেটা কি না, আমাদের যে ট্রপিক অফ ক্যান্সার রয়েছে, ট্রপিক অফ ক্যান্সার ভারতের মাঝখান বরাবর গেছে। এই ট্রপিক অফ ক্যান্সার ভারতের মাঝখান বরাবর গেছে। এই মাঝখান বরাবর যাওয়ার কারণে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ উত্তরের দিকে যে পোর্শনটা আছে সেটাকে বলা হয় সাবট্রপিক্যাল, এবং নিচের দিকের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল। কেন ট্রপিক্যাল বলা হয়? তার কারণ এই যে ট্রপিক অফ ক্যান্সার রয়েছে 0 ডিগ্রি, এই ট্রপিক অফ ক্যান্সার থেকে একদম তোমার হচ্ছে যে 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার পর্যন্ত এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে অল ওভার ওয়ার্ল্ডে আমরা বলি কি টরিড জোন। টরিড জোন, এই টরিড জোন এই কারণেই আলাদা করে ক্লাসিফাই করা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই টরিড জোনের মধ্যে সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেয়। তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে আমাদের সাউথার্ন পোর্শনে যে স্টেট গুলো রয়েছে তারা টরিড জোনের মধ্যে রয়েছে। টরিড জোনের মধ্যে একটু স্পেসিফিকলি বললে ট্রপিক্যাল জোনের মধ্যে রয়েছে। এই ট্রপিক্যাল জোনের মধ্যে রয়েছে বলেই এই জায়গাতে সারা বছর ধরে কোনো না কোনো সময় সূর্যের লম্বভাবে কিরণ পড়বে, এবং সূর্যের লম্বভাবে কিরণ পড়বে মানে সেখানে বলো সূর্যের তাপ বেশি হবে। অর্থাৎ সাউথার্ন পোর্শন ট্রপিক অফ ক্যান্সারের নিচের দিকে, ভারতের দক্ষিণ দিকে অংশগুলো যেগুলো তোমার হচ্ছে যে রাজ্যগুলো যেগুলো আছে, সেখানে সবসময় সূর্যের আলো এবং তাপ বেশি সময় ধরে পড়বে এবং সেখানে গরম বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু নর্দার্ন রিজিয়ন। এরপরে আছে ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি মানে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব, আমি যদি ভারতের ম্যাপটা কনসিডার করি, ধরো এখানে ভারতের ম্যাপটা আমি আঁকছি ছোট করে, এখানে ভারতের ম্যাপটা আঁকছি। ঠিক আছে, এই ভারতের ম্যাপটা যদি আঁকি তাহলে দেখতে পাবে
আমাদের এই যে জায়গাগুলো আছে, এখানে কতগুলো রাজ্য আছে? এখানে আছে 9টা রাজ্য। আমাদের গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আমাদের হচ্ছে যে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল। এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো কোস্টাল লাইন শেয়ার করেছে। এই কোস্টাল লাইন শেয়ার করার কারণে এই যে স্টেট গুলো আছে, বা এই স্টেট গুলোর মূলত যে যে প্লেস গুলো বা যে জায়গাগুলো তোমার হচ্ছে যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে অবস্থান করছে, সেই জায়গাগুলোতে মডারেট ক্লাইমেট দেখতে পাবো। মডারেট, তাহলে মডারেট ক্লাইমেটটা কি? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ কথার অর্থ হচ্ছে নয় শীত নয় উষ্ণ। শীতের সময় যেমন ঠান্ডা পড়বে না, গরমের সময় তেমন গরম পড়বে না। তাহলে এই জায়গাগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ছে, যেগুলোতে খুব একটা বেশি টেম্পারেচারের ডিফারেন্সিয়েট দেখতে পাবো না। তাহলে এই জায়গাগুলোর থেকে যেগুলো দূরে আছে, দিল্লি, পাঞ্জাব মানে লুধিয়ানা, ধারিওয়াল, লাদাখ, কাশ্মীর, এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে কি দেখতে পাবো? এক্সট্রিম ক্লাইমেট। তুমি যারা তোমাদের মধ্যে তো অনেকেই আছে যাদের ফ্যামিলির লোক বা বাড়ির লোক যারা দিল্লিতে আছে বা যারা পাঞ্জাবে আছে, বা যদি উত্তরের দিকে কোনো একটা রাজ্যে বা কোনো একটা জায়গাতে থাকে, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে বলবে। তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের ওখানে গরম কেমন, তারা বলবে প্রচুর গরম। তোমাদের এখানে যদি 40 ডিগ্রি হয়, 39 ডিগ্রি হয়, তাহলে সেখানে দেখা যাবে 43 ডিগ্রি, 45 ডিগ্রি, মানে 44 ডিগ্রির মতো হবে। একই রকম ভাবে শীতের সময় তুমি জিজ্ঞেস করবে তোমাদের এখানে গরম ঠান্ডা কেমন, তারা বলবে আমাদের এখানে মাঝে মাঝে বরফ পড়ে। দিল্লিতে মাঝে মাঝে বরফ পড়ে। দিল্লিতে মাঝে মাঝে শীতের সময় মাইনাস টেম্পারেচার নিচে নেমে যায়। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে কি না, ডিস্টেন্স ফ্রম দ্য সি। এই ডিস্টেন্স ফ্রম দ্য সি, তার কারণ হচ্ছে যে ওই তোমার হচ্ছে ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ। এর পরের দিকে আসবো, সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, যদি সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থান করে, তাহলে সেখানে এক্সট্রিম ক্লাইমেট দেখতে পাবো। এক্সট্রিম অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো। যদি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অবস্থান করে, তাহলে সেখানে দেখতে পাবো মডারেট ক্লাইমেট, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু। এরপরে দেখবো কি না অল্টিটিউড। একটা স্পেসিফিক এক্সাম্পলে আমি আসি, দেখবে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। পুরো ক্লিয়ার হয়ে যাবে কিরকমটা। ধরো এখানটাতে দুটো রাজ্য আছে, একটা হচ্ছে রাজস্থান, একটা হচ্ছে সিকিম। এখানটাতে সিকিম আছে, এখানটাতে সিকিম, আর এখানটাতে আছে রাজস্থান। ভালো করে দেখো, এখানে রাজস্থান, এখানে আছে সিকিম। ঠিক আছে, একটা ল্যাটিটিউড এরকম করে গেছে, যেটা সিকিমের মধ্যে দিয়েও গেছে, রাজস্থানের মধ্যে দিয়েও গেছে। আমি একটু আগে বললাম, বা তোমরা অনেকেই জানো হয়তো, যে একই ল্যাটিটিউডের মধ্যে যত জায়গা থাকবে, প্রত্যেকের ক্লাইমেট সমান হবে। একই ল্যাটিটিউডের মধ্যে যত জায়গা থাকবে, প্রত্যেকের ক্লাইমেট সমান হবে। অর্থাৎ আমি যদি ক্লাইমেট চেঞ্জ করি, তাহলে ল্যাটিটিউড চেঞ্জ হবে। ক্লাইমেট চেঞ্জ না করলে, সরি, ল্যাটিটিউড চেঞ্জ না করলে ক্লাইমেট চেঞ্জ হবে না। ল্যাটিটিউড চেঞ্জ না করলে ক্লাইমেট চেঞ্জ হবে না। অক্ষরেখা যদি চেঞ্জ না করি, তাহলে ক্লাইমেট চেঞ্জ হবে না। কিন্তু তুমি যদি এই ল্যাটিটিউডটা দেখো, এই অক্ষরেখাটা দেখো, যেটা সিকিমের মধ্যে দিয়েও গেছে, রাজস্থানের মধ্যে দিয়েও গেছে, এইখানে তুমি দুটো ডিফারেন্সিয়েট তোমার হচ্ছে যে ক্লাইমেট দেখতে পাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে অল্টিটিউড। কি তার কারণ হচ্ছে যে এইখানে সিকিম যেটা, সেটা হিমালয়ান রিজিয়নের মধ্যে রয়েছে, হিমালয় পর্বতমালা রয়েছে। আর এই রাজস্থান যেটা, সেটা প্লেন রিজিয়ন। তাহলে হিমালয় পর্বতমালা আছে মানে তার হাইট বেশি, অল্টিটিউড বেশি। তাহলে হাইট বাড়ার সাথে সাথে টেম্পারেচার কমতে থাকে। টেম্পারেচার যখন কমবে, তাহলে সেখানে ক্লাইমেটটা অবভিয়াসলি চেঞ্জ হবে। অ্যাজ ইউজুয়াল, যেখানে রাজস্থান রয়েছে সেখানে প্লেন রিজিয়নের মধ্যে রয়েছে, সে প্লেন রিজিয়নের মধ্যে থাকে বলে সেখানে টেম্পারেচার কম হবে। তাহলে অল্টিটিউড বা উচ্চতা একটা ভ্যারিয়েশন সেট করেছে, সেটা আমাদের বুঝতে হবে। এটা নিশ্চয়ই প্রত্যেকের জন্য ক্লিয়ার। একই রকম ভাবে এটা হচ্ছে কি না, তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে কি আছে না, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড এন্ড সি। ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড এন্ড সি অর্থাৎ যেটা আমাদের মনসুন উইন্ড বা মৌসুমী বায়ুকে ইন্ডিকেট করছে। আমাদের যে 9খানা রাজ্য আছে, আমাদের 9টা রাজ্য আছে, তো যেগুলো আমাদের তোমার হচ্ছে কোস্টাল লাইন শেয়ার করে। তাহলে এই কোস্টাল লাইন শেয়ার করে যে সকল রাজ্যগুলো আছে, সেগুলোতে কি হবে না, একটু আগেই বললাম, আমাদের মডারেট ক্লাইমেট দেখতে পাবো। তার কারণ মূলত ওই সি ব্রিজ এবং ল্যান্ড ব্রিজ। ঠিক আছে, এটা হয়ে গেছে। একই রকম ভাবে এটার সাথে অলমোস্ট সিনোনিমাস টু আমাদের হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সি, একই রকম প্রায়।
এরপরে দেখবো দেখবো কি আমরা হিমালয়ান মাউন্টেন। হিমালয়ান মাউন্টেন থাকার কারণে কি এমন আহামরি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কি না, এখানটাতে আমরা জানি ইন্ডিয়ার ম্যাপটা যদি দেখি তাহলে এই বরাবর আমাদের হিমালয় পর্বতমালা আছে। এই হিমালয় পর্বতমালা থাকার কারণে আমাদের যে উত্তরের দিকে এখানে সাইবেরিয়া, রাশিয়া এইসব দেশগুলো থেকে যে প্রবল শীতল হাওয়া বা ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়াটা সরাসরি ভাবে অবস্ট্রাক্ট করছে কে, বাধা দিচ্ছে কে, সেই এই ভদ্রলোককে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা আমাদের প্রখর ঠান্ডা থেকে বাঁচাচ্ছে। একই রকম ভাবে আমি যদি একটু ভালো করে ভাবি, দেখবো আমাদের যে মনসুনাল উইন্ড যাচ্ছে, এই মনসুনাল উইন্ড কোথাও না কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হবে। এই মনসুনাল উইন্ড বাধাপ্রাপ্ত না হলে সে উপরের দিকে উঠে মেঘ না হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারবে না, যেটা আমি একটু পরে বলবো অরোগ্রাফিক রেনফল বলে বা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তাহলে উত্তরের দিকে যে সকল রাজ্যগুলো আছে, অর্থাৎ আমাদের যদি বলি লাদাখ বা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সকল রাজ্যগুলোতে আমাদের বৃষ্টিপাতের মূল কারণ হচ্ছে হিমালয় পর্বতমালা। বোঝা গেছে? মনে থাকবে তো? বেশ, আশা করি মনে থাকবে। আমি জানি ইন্টারেকশনের সুযোগ নেই, মনে থাকবে, কোনো অসুবিধা নেই। হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা আমি এতক্ষণ পর্যন্ত বললাম সেটাই এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আমার এখানে প্রত্যেকটা জিনিস তোমার হচ্ছে যে ওয়ার্ড ফর ওয়ার্ড বলে দেওয়ার দরকার নেই। আমরা জানি বা আমি জানি তোমরা এখানে বুঝতে পারবে জিনিসটা। আচ্ছা, যাই হোক না কেন, এরপরে কি আলোচনা হবে, ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা হবে। বারবার করে বলছি, আমরা যারা আছি এখানে, আমরা যারা তোমাদের পড়াচ্ছি না, তারা কোনোভাবেই না একজন মালিক থেকে কম নয়। মালি জানো তো কারা হয়? মালি হচ্ছে যে বাগানের তোমার হচ্ছে যে কর্মকর্তা, বাগানের পরিচর্যা করে যে। তোমরা যারা, আমি ধরে নিচ্ছি সকলেই নিউ কামার, ঠিক আছে, প্রত্যেকেই নিউ কামার, প্রত্যেকে উঠছো আস্তে আস্তে করে, ওই ছোট্ট তরু গাছ থেকে বড় বৃহৎ গাছে পরিণত হবে, তারপরে ফল ফুল দেবে। ওই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে জল দেওয়ার দায়িত্ব না, গাছের গোড়াতে যে জল দেওয়ার দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের। কিন্তু গাছকে বেড়ে ওঠা বা গাছের সব রকম অ্যাডাপ্টেশন বা অভিযোজন করে নিজেকে বাড়িয়ে তোলার দায়িত্ব কিন্তু এই গাছের। আমরা শুধুমাত্র জল দেবো, শুধুমাত্র তোমাদের পাশে থাকবো, তোমাদের সব রকম সহযোগিতা করবো। নিজেকে বেড়ে বেড়ে উঠতে হবে প্রত্যেকটা মুহূর্তে। কোনোভাবে নিজেকে ছোট ভাবলে হবে না। যে নিজেকে ছোট ভাবতে থাকবে বা শুরু করবে, সে কিন্তু ওই কম্পিটিশনে থাকতে পারবে না, কম্পিটিশনে থাকতে হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটা জিনিস বলে দেওয়া আছে, দেখো, ল্যাটিটিউড, অল্টিটিউড, প্রেসার এন্ড উইন্ড সিস্টেম। এরপরে দেওয়া আছে দেখো ডিস্টেন্স ফ্রম দ্য সি, একটু আগে যেটা বললাম। এরপরে দেওয়া আছে দেখো ওসিয়ানিক কারেন্ট। এগুলো প্রত্যেকটা জিনিস বলে দেওয়া আছে, প্রতিটা জিনিস বলে দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের কিন্তু ঠিক থাকতে হবে। এরপরে আছে রিলিফ সিস্টেম। আচ্ছা, রিলিফ, হোয়াট ইজ রিলিফ? রিলিফ হচ্ছে যে নান বাট টপোগ্রাফি। টপোগ্রাফিটা কি? যেমন আমাদের ভারত যদি কনসিডার করি, ভারতে দেখবো আমি উত্তরের দিকে গেলে পার্বত্য অঞ্চল দেখতে পাবো। আমি যদি দক্ষিণে আসি, সেখানে দেখতে পাবো প্ল্যাটিউ রিজিয়ান। আমি যদি মাঝামাঝি একটা অবস্থান করি, তাহলে সেখানে দেখবো সেখানে আমাদের প্লেন রিজিয়ান বা সমভূমি অঞ্চল আছে। আমি যদি একটু নিচের দিকে নেমে আসি, সেখানে আইল্যান্ড দেখতে পাবো। আমি যদি একদম পশ্চিমে চলে যাই, সেখানে দেখতে পাবো মরুভূমি অঞ্চল রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা রিজিয়ানে, পার্বত্য অঞ্চলে যে ক্লাইমেট দেখতে পাবে, তুমি মরুভূমি অঞ্চলে সেই ক্লাইমেট দেখতে পাবে না। তুমি ডিজার্ট রিজিয়ান বা মরুভূমি, তোমার হচ্ছে যে মালভূমি অঞ্চলে যেটা দেখতে পাবে, সেটা কিন্তু আমাদের ওই মানে আইল্যান্ড বা বদ্বীপ অঞ্চলে দেখতে পাবে না। তাহলে রিলিফ বা আমাদের হচ্ছে টপোগ্রাফি একটা খুব গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স বহন করছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওসিয়ানিক কারেন্ট যেটা না, এই ওসিয়ানিক কারেন্টটা আমি একটু পরেই, মানে এখনই বোঝাচ্ছি। এই ওসিয়ানিক কারেন্টটা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে কিভাবে ইম্প্যাক্ট করছে, সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমাদের এখানে দেখি এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এখানটাতে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এইখানটাতে আমাদের পৃথিবী আছে, এখানটাতে ইকুয়েটর আছে 0 ডিগ্রি। আমাদের ইন্ডিয়া হচ্ছে যে এইখানটাতে আছে, এখানটাতে ইন্ডিয়া আছে আমরা জানি। আর এইখানটাতে আমাদের অস্ট্রেলিয়া, এখানে তোমার হচ্ছে যে পেরু রিজিয়ান আছে, ঠিক আছে।
আমি এই জিনিসটাই একটু বড় করে এখানটাতে দেখাচ্ছি, ঠিক আছে? এইখানটাতে ধরো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, আর এখানটাতে আছে পেরু, এখানটাতে আছে ইকুয়েটর। আমরা কম বেশি মোটামুটি জানি নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশন খুব ভালো করে বোঝো এইখানটাতে ওসিয়ানিক কারেন্ট কিভাবে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটটাকে সেট করে বা এফেক্ট করে, ঠিক আছে? পেরু মানে সাউথ আমেরিকার পোর্শনটা, সাউথ আমেরিকার পোর্শন খুব গুরুত্বপূর্ণ, পেরু আর্জেন্টিনা সাউথ আমেরিকার পোর্শনে এখানে আছে। তাহলে এই যে অস্ট্রেলিয়ার পেরু রিজিয়ান আছে, এইখানটাতে মাঝখানে রয়েছে প্যাসিফিক ওসিয়ান, প্যাসিফিক ওসিয়ান। এইখানটাতে একটা জিনিস প্রবাহিত হয়, সারা বছর ধরে প্রবাহিত হয়, সেটা হচ্ছে কি না ইস্টার্লিস বা নিয়ত বায়ু। নিয়ত বায়ু যেটাকে আয়ন বায়ু বলি আমরা, এটা হচ্ছে নিয়ত বায়ু। আচ্ছা তুমি একটা জিনিস ধরো, তোমাকে একটা জিনিস বলি, তোমাদের একটা জিনিস বলি, এখানটাতে যে তোমার হচ্ছে যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে প্যাসিফিক ওসিয়ান আছে। এই প্যাসিফিক ওসিয়ানে তোমাদের হচ্ছে যে এইখানটাতে আমাদের সূর্য আছে, ধরো এখানে সূর্য আছে। এই সূর্যের আলো এবং তাপ এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে সবসময় লম্বভাবে পড়বে, সরাসরি পড়বে। ভার্টিক্যাল ওয়েতে সূর্যের আলো এবং তাপ যখন পড়বে তখন এই প্যাসিফিক ওসিয়ানের জল অনেক বেশি গরম হয়ে যাবে। যখন বেশি গরম হয়ে যাবে, তুমি ধরো একটা ছোট্ট বাটি একটা আছে, এখানে গরম জল আছে, তুমি এখান থেকে একটা হাওয়া লাগিয়েছো, ধরো একটা টেবিল ফ্যান লাগিয়েছো, টেবিল ফ্যান দিয়ে যখন হাওয়া দিচ্ছ, এই জলটা শিফট করবে কোন দিকে? এই দিকে শিফট করবে। একই রকম ভাবে এই ট্রেড উইন্ডটা প্যাসিফিক ওসিয়ানের এই যে রিজিয়নের যে গরম জলটা আছে, গরম জলটাকে শিফট করবে কোথায়? এই জায়গাতে, এই জায়গাতে শিফট করবে। অর্থাৎ এখানটাতে প্রবল টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার এখানে বাড়বে, ঠিক আছে? টেম্পারেচার যখন বাড়ে তখন একটা জিনিস হয়, সেটা এখানটাতে একটু বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো এখানটাতে সূর্য আছে, এখানটাতে সূর্য আছে, আমি এই জায়গাটাতে এখন ব্লক করছি, তোমাদের এই জায়গাটা একটু বোঝাচ্ছি, তারপরে ওইখানটাতে আসবো। সূর্য আছে, এইখানটাতে সূর্যের আলো এবং তাপ দুটোই পড়ছে। সূর্যের আলো তাপ পড়ার কারণে এখানটাতে টেম্পারেচার হাই হলো। টেম্পারেচার হাই হয়ে যাবে যখন, তখন কি হবে, আশেপাশে যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো অনেক ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। এই উপরের দিকে উঠে গেলে এখানটাতে একটা চরম তোমার হচ্ছে যে প্রেসারের ভ্যাকেন্সি তৈরি হবে, অর্থাৎ লো প্রেসার তৈরি হবে। একই রকম ভাবে যেখানে সূর্যের তাপ পড়লো না সেখানে টেম্পারেচার কম হবে, টেম্পারেচার কম, টেম্পারেচার কম হলে সেখানে প্রবল হাই প্রেসার তৈরি হবে। তার কারণ কি, ঠান্ডা বায়ু সবসময়, শীতল বায়ু সবসময় ভারী হবে। ভারী হলে সে তখন সবসময় কি করবে, অকুপাই করে থাকার চেষ্টা করবে, হাই প্রেসার তৈরি হবে। তাহলে এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হবে। একই রকম ভাবে এই লো প্রেসার থেকে যখন বায়ু উপরের দিকে উঠবে, একটা সার্টেন টেম্পারেচারের পরে, মানে উপরের দিকে উঠলে তো ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে সে কি করবে, এই হরাইজন্টালি ব্লো করতে শুরু করবে, এবং যেখানটাতেই হাই প্রেসার দেখতে পাবে সেখানটাতেই ডিসেন্ড করতে শুরু করবে, অর্থাৎ নিচের দিকে নামতে শুরু করবে। দেখো একটা সাইক্লোনিক বা একটা সাইকেল তৈরি হচ্ছে, এই সাইকেলটাকে বলা হয় ওয়াকার সাইকেল। আবারও বলছি, টেম্পারেচার বেশি মানে লো প্রেসার, টেম্পারেচার কম মানে হাই প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসারে যাবে, লো প্রেসার থেকে আবার হাই প্রেসার থেকে, এরকম করে একটা সাইক্লোনিক ওয়েতে বাতাসটা প্রবাহিত হবে অ্যাটমসফেরিক ওয়েতে, সেটা আমাদের বলা হবে কি ওয়াকার সাইকেল। এই ওয়াকার সাইকেলটাই হচ্ছে আমাদের এই এল নিনো বা লা নিনা, যেটা তোমাদের এখনো পর্যন্ত জানা হয়নি, সেটা আমাদের জানতে সুবিধা করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি, এই এতক্ষণ পর্যন্ত তোমাদের অসুবিধা হয়নি আমি জানি, যে ওয়াকার সাইকেলটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এইবার আমরা আমরা আসছি আমাদের হচ্ছে যে পরবর্তী টপিকে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি এইখানটাতে। তাহলে এইখানটাতে আছে প্যাসিফিক ওসিয়ান। এই দিক থেকে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু যেটা, সেটা প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এইখানটাতে শিফট করবে। এখানটাতে শিফট করলো মানে এখানটাতে গরম জল হলো, গরম জল হওয়া মানে এখানটাতে টেম্পারেচার হাই, টেম্পারেচার হাই হয়ে গেল। তাহলে টেম্পারেচার যখন হাই হলো তখন কি হলো, তোমার হচ্ছে যে এখান থেকে উষ্ণ বায়ু যেটা, সেটা উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠলে সেখানে কিছুটা যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে এই জায়গাতে এরকম করে হরাইজন্টালি ব্লো হবে। তার আগে উপরের দিকে যখন উঠছে এই বায়ুটা কিছুটা পরিমাণ
এখানটাতে কনডেন্সড হয়ে যাবে বা ঘনীভূত হয়ে যাবে। যখন ঘনীভূত হচ্ছে তখন এই ঘনীভূত হওয়ার পরে এখানটাতে প্রবল পরিমাণে ওই ঘনীভবনের কারণে এখানটাতে বৃষ্টিপাত ঘটাবে, যে কারণে আমাদের বৃষ্টিপাত হয়, সে নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই বায়ুটা আস্তে আস্তে করে আবার নিচের দিকে নামবে পেরু রিজিয়ানে, এইখানটাতে আস্তে আস্তে করে নামবে। যখন নামছে তখন এখানে হাই প্রেসার তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে বলে দিই, এই যে এখানটাতে হট ওয়াটার, যেটা প্যাসিফিক ওসিয়ানের যে হট ওয়াটার, সেটা এদিকে শিফট করলো বলে এখানে টেম্পারেচার বেশি হলো, লো প্রেসার তৈরি হলো। এখানটাতে লো প্রেসার তৈরি হলো, কারোর কোনো অভিযোগ নেই, ঠিক আছে। তাহলে এইখান থেকে এখানে তোমার হচ্ছে যে হাই প্রেসারটা তৈরি হলো কেন? নিশ্চয়ই টেম্পারেচার কম হবে। এই টেম্পারেচারটা কম হচ্ছে কিভাবে? এই টেম্পারেচারটা কম হচ্ছে তার কারণ, এখান থেকে যখন বায়ুটা শিফট করে যাচ্ছে তখন ওয়াটারটা নিচ থেকে উপরের দিকে উঠবে, জলটা নিচ থেকে উপরের দিকে উঠবে প্যাসিফিক ওসিয়ানের। এই নিচের জলটা ঠান্ডা হওয়ার কারণে এখানে টেম্পারেচার অনেকটা ঠান্ডা হয়। এছাড়াও আরেকটা ওসিয়ানিক কারেন্ট আছে, সেটা হচ্ছে হামবোল্ট কারেন্ট। হামবোল্ট কারেন্ট, এই হামবোল্ট কারেন্ট হচ্ছে যে একটা তোমার হচ্ছে কোল্ড ওসিয়ানিক কারেন্ট, যেটা পেরুভিয়ান রিজিয়ানে এখানে প্রবাহিত হয়, যেই কারণে এখানটাতে তোমার হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে যে ঠান্ডা একটা আবহাওয়া তৈরি হবে। তাহলে এখানটাতে হাই প্রেসার তৈরি হবে। এইটা নর্মাল কন্ডিশনে হয়, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, মনে রাখতে হবে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এইবার আসছি আমরা, এইবার আসছি যেটা, সেটা হচ্ছে আমরা আসছি লা নিনা। লা নিনা, ঠিক আছে। আচ্ছা, লা নিনা যেটা আছে সেটা কি আছে? লা নিনা যেটা, সেটা হচ্ছে যা হয়েছে সেটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে। তোমরা সবকিছুই এক্সট্রিম পজিশনে ভাবো ভাবো সরি, লা নিনা যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে হয়। কি হয়? যেই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে ঘটলো। Sorry. অর্থাৎ এখানে যে প্রেসার বেল্টটা তৈরি হলো সেটা কি না, এক্সট্রিম লো প্রেসার তৈরি হলো, আর এখানে এক্সট্রিম হাই প্রেসার তৈরি হলো। আচ্ছা, এক্সট্রিম লো প্রেসার এক্সট্রিম হাই প্রেসারটা তৈরি হলো কিভাবে? তার কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার বেল্ট আছে না, তোমরা যদি অ্যাটমসফেরিক প্রেসার বেল্ট দেখো তাহলে এখানে এরকম 7খানা প্রেসার বেল্ট আছে। কতগুলো না, 7টা প্রেসার বেল্ট আছে। এটা হচ্ছে ইকুয়েটরিয়াল লো প্রেসার বেল্ট, এখানে হচ্ছে ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। আচ্ছা, ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট আর ইকুয়েটরিয়াল লো প্রেসার বেল্ট, এই দুটো বেল্টের কথা আমি এখন আপাতত কনসিডার করছি, ঠিক আছে। এই যে ট্রপিক্যাল লো প্রেসার বেল্ট, এই বেল্টের তোমার প্রেসারটা এক্সট্রিম লো হয়ে গেল, এক্সট্রিম লো। আর ট্রপিক্যাল হাই প্রেসার বেল্টে এখানে হাই প্রেসারটা সেটা হচ্ছে এক্সট্রিম হাই হয়ে গেল। তাহলে প্রেসার বেল্টের যে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার এফিসিয়েন্সিটা, সেটা অনেকটা বেশি পার্থক্য হয়ে গেল। লো প্রেসারটা অনেক বেশি লো, হাই প্রেসারটা অনেক বেশি হাই। তাহলে কি হলো? প্রেসারের পার্থক্য বেশি হয়ে যাওয়া মানে তোমার হচ্ছে ধরো উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে আসছে কোনো একটা বায়ু, তাহলে চাপটা বেশি হওয়ার কারণে সেটা প্রবল বেগে বইতে থাকবে। সেই জিনিসটাই হয়েছে এই জায়গাতে। অর্থাৎ লা নিনা কন্ডিশনে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো এক্সট্রিম বা তোমার হচ্ছে যে প্রখর পরিমাণে ঘটতে থাকবে। এখানে যে লো প্রেসারটা হলো সেটা এক্সট্রিম লো প্রেসার হলো, এখানে যে হাই প্রেসারটা হলো সেখানে এক্সট্রিম হাই প্রেসার হলো। তার মানে যে ঘটনাটা ঘটলো সেটা অত্যাধিক পরিমাণে ঘটবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে ভারতের ক্লাইমেটের কন্ডিশনটা এফেক্টটা বা ভারতের ক্লাইমেটটাকে এটা এফেক্ট করলো কিভাবে, সেটা আমাদের জানতে হবে। সেটা জানতে হবে কিভাবে না, এখানটাতে আমি বলে দিচ্ছি। দেখো, ধরো এখানটাতে আমি বলে দিই, এই ছোট্ট জায়গা আছে এখানটাতে বলে দিই। ধরো এখানটাতে ইন্ডিয়া আছে, এখানটাতে ইন্ডিয়া আছে, ঠিক আছে। এইখানটাতে আছে অস্ট্রেলিয়া রিজিয়ান, এখানে আছে পেরু রিজিয়ান, ঠিক আছে। আমি কোন সময়ের কথা বলছি? লা নিনা কন্ডিশন, লা নিনা কন্ডিশন। তাহলে এই রকম সিচুয়েশনে দেখা যাবে যে এইখানটাতে
আরো একটা হাই প্রেসার বেল্ট একদম প্যাসিফিক ওসিয়ানের মাঝামাঝি বরাবর এখানে আরো একটা হাই প্রেসার বেল্ট তৈরি হবে। ঠিক আছে, গরমকালের সময়ে, যখন গরমকাল তখন ভারতের মাঝখানে এখানে লো প্রেসার বেল্ট, আমরা জানি গরমের সময় লো প্রেসার বেল্ট, তার কারণ কি, গরম বেশি, তাই বায়ুটা অ্যাসেন্ড করবে, এখানে লো প্রেসার তৈরি হবে। অ্যাজ ইউজুয়াল এখানে হাই প্রেসার তৈরি হবে। এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস যখন প্রবাহিত হবে তখন অ্যাজ এ মনসুন প্রবাহিত হবে, অর্থাৎ মৌসুমী বায়ুর কারণে প্রবাহিত হবে। এইবার একটা জিনিস দেখো, এ তো মনসুন প্রবাহিত হচ্ছিল জুন থেকে সেপ্টেম্বরের দিকে, আমি একটু পরে আসছি, আবার সেই জায়গাতে আসছি। জুন থেকে সেপ্টেম্বরের সময়ে এই হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু তো প্রবাহিত হচ্ছিল। এই বায়ুটা আরো বেশি এফেক্টিভ হবে কখন না, এই বায়ু থেকে, এই হাই প্রেসার থেকে আমাদের কিছু পরিমাণ বায়ু এইদিকে শিফট করবে। অর্থাৎ লা নিনা কন্ডিশনে মনে রাখতে হবে ভারতের জলবায়ুতে এফেক্ট করে কিরকম না, বর্ষা বেশি হবে, বৃষ্টি বেশি হবে। অর্থাৎ লা নিনা কন্ডিশন এটা হচ্ছে ইম্প্যাক্ট ফেলে কিরকম না, লা নিনা কন্ডিশনে ভারতের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। বোঝা গেছে, এটা হচ্ছে লা নিনা। আচ্ছা, এল নিনো, এখন কোনটা আলোচনা করছি, এখন আলোচনা করছি আমরা ওসিয়ানিক কারেন্ট। ওসিয়ানিক কারেন্ট সমুদ্র বায়ু, এগুলো নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা হবে, কোনো সমস্যা নেই। কারোর যদি কোথাও গিয়ে লুপহোলস থাকে, কোথাও গিয়ে একটু বোঝার সমস্যা হয়, সেক্ষেত্রে আবার গিয়ে আলোচনা হবে, ক্লাসের মধ্যে গিয়ে ডিটেলস আলোচনা হবে, তখন কোনো সমস্যা থাকবে না। আর এখন যে পরিস্থিতি গেছে পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, তাহলে আমাদের এইগুলো জানতেই হবে, তাহলে কিন্তু সমস্যা আছে। বোঝা গেছে? এরপরে আমরা দেখবো কি, এল নিনো। এল নিনো, এরপরে আছে এল নিনো। ঠিক আছে, এল নিনোটা কি? এল নিনোটা হচ্ছে যে এর ঠিক বিপরীতটা। এল নিনোটা কি? এল নিনোটা হচ্ছে এর ঠিক বিপরীতটা কিরকম, তোমার হচ্ছে যে আমাদের হঠাৎ করে ট্রেড উইন্ড বা আমাদের যে আয়ন বায়ু আছে, সেই আয়ন বায়ু হঠাৎ করে উইক হয়ে পড়লো। আয়ন বায়ু যদি উইক হয়ে যায়, তাহলে এইখানে যে বাতাসটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছিল, পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছিল, সেই পূর্ব দিক থেকে প্রবাহিত না হয়ে সেটা হঠাৎ করে কি হবে, এই পশ্চিম দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এই দিকে প্রবাহিত হবে। কিরকম না, এই রকম করে প্রবাহিত হবে। যখন এই রকম করে প্রবাহিত হচ্ছে, তখন কি হবে, গরম জলটা কোথায় শিফট করবে, এই দিকে শিফট করবে। গরম জল যদি এই দিকে শিফট করে, তাহলে এখানটাতে লো প্রেসার তৈরি হবে, আর ঠিক বিপরীতটা এখানটাতে হাই প্রেসার তৈরি হবে। তাহলে লো প্রেসার এই দিকে, হাই প্রেসার এই দিকে, অর্থাৎ পেরু রিজিয়ানে যেখানে বৃষ্টিপাত হওয়ার কথাই নয়, সেই জায়গাতে বৃষ্টিপাত হবে, কন্ডেন্স হয়ে গিয়ে বৃষ্টিপাত হবে। আর হাই প্রেসার রিজিয়ান যেটা, যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, সেখানে বৃষ্টিপাত না হয়ে খরার সৃষ্টি হবে। তাহলে এল নিনো কন্ডিশনের ঠিক বিপরীতটা হবে, ঠিক বিপরীতটা হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে ভারতে ইম্প্যাক্ট পড়বে কিভাবে? আমাদের বেশ কয়েক বছর এই তোমার হচ্ছে যে এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণটা অধিক হয়েছে। তোমরা কম বেশি নিউজে দেখবে, নিউজে দেখা যাবে। ভারতের এইখানটাতে, ভারত তো এইখানটাতে আমাদের হচ্ছে যে অস্ট্রেলিয়া রিজিয়ান, এখানে পেরু রিজিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিফিক ওসিয়ান, এটা প্যাসিফিক ওসিয়ান। তাহলে এইখানটাতে দেখা যাবে একটা প্রবল লো প্রেসার দেখা যাবে, এখানে প্রবল লো প্রেসার দেখা যাবে। তাহলে এইখানে লো প্রেসার ভারতের মাঝখানে, শীতকাল তোমার হচ্ছে গরমের সময়, বর্ষাকালের সময় এখানে হাই প্রেসার, একটু আগে দেখালাম হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু প্রবাহিত হবে। তাহলে এইখানে দেখা যাবে কি না, যে পরিমাণ বাতাস বা যে পরিমাণ মনসুন উইন্ড ভারতের মধ্যে প্রবেশ হওয়ার কথা ছিল, তার থেকে কিছুটা পরিমাণ শিফট হয়ে গিয়ে এই লো প্রেসারের দিকে প্রবাহিত হবে। তখন গিয়ে কি হবে না, যে পরিমাণ মনসুনাল উইন্ড ভারতের মাঝখানে আসার কথা ছিল, সেই পরিমাণ না গিয়ে কিছুটা পরিমাণ শিফট করে গেল, মানে ভারতের বৃষ্টিপাত কম হবে। তাহলে এল নিনোতে ভারতে বৃষ্টিপাত মিনিমাম হবে, মিনিমাম। বোঝা গেছে? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের বুঝতে হবে, বারবার করে বুঝতে হবে। বোঝা গেছে? এই জায়গাটা হচ্ছে আমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? আমি একটু তোমার হচ্ছে যে সকলের সঙ্গে একটু আলাপ পরিচয় করতে এলাম। তোমাদের যারা এর মধ্যে ক্লাস করেছো এতক্ষণ পর্যন্ত, কারোর কোনো সমস্যা নেই? যদি সমস্যা থাকেও আমি অ্যাসিওর করছি এর পরের দিকে গিয়ে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, বেশ, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা,
তবেই তো গিয়ে তোমার হচ্ছে যে একজন অ্যাসপায়ারেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স বোঝা যাবে। পড়ার প্রতি জেদ বা শেখার প্রতি আগ্রহ সেটা তখনই বোঝা যাবে যে হ্যাঁ সে কতটা শিখতে চাইছে, কতটা বুঝতে চাইছে, বা ইত্যাদি ইত্যাদি। বারবার করে বলছি, এইগুলো আমাদের মনে রাখতে হবে। তুমি দেখবে তুমি যখন পড়াশোনা করছো না, তুমি কোনোদিনই নিজেকে একজন শ্রম বা শ্রমিক, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের থেকে কম ভাববে না। কেন ভাববে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারা একটা কায়িক শ্রম তারা করে, তার পরিমাণে তারা একটা মজুরি পায়, তাই তো? তাদের দেখবে কোনোদিন পরিশ্রম করতে গিয়ে তারা কোনোদিন বলে না যে আমাদের খুব কষ্ট হয়েছে আজকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের এটা দায়, তাদের করতে হবে, তাই তো? তোমাদের এখন কাজ কি? তোমাকে তো কেউ বলেনি তুমি রাজমিস্ত্রির কাজ করো, তোমাকে কেউ কেউ বলেনি তুমি মাঠে ঘাটে কি কাজ করো। তোমাদের এখন কাজ পড়াশোনা। পড়াশোনা আহ, যদি ভালোভাবে করো, যদি ভালোবেসে করো, একটা জিনিস সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে যে কোনো একটা জিনিস যদি ভালোবেসে করো না, সেটা কোনোদিন কষ্ট দেয় না তোমাকে। তুমি পড়তে গিয়ে বারবার আটকে যাচ্ছ, কষ্ট দিচ্ছে তোমাকে, তার মানে ঠিক আছে, সেই জিনিসটা তুমি ভালোভাবে পড়ার চেষ্টা করো, ভালোবেসে পড়ার চেষ্টা করো, সে তোমাকে কোনোদিন কষ্ট দেবে না। কোনোদিন রাজমিস্ত্রিকে শুনেছো যে আজকে আমার খুব পরিশ্রম হয়েছে? কোনোদিন শুনবে না। তার কারণ সেটা তার দায়, সেটা তার দায়িত্ব, সে সেটাকে ভালোবেসে করে। সব সময় পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে, কোনো দিন তোমার কোনো কষ্ট হবে না। আমরা যারা আছি তোমাদের মালি হিসেবে, যারা তোমাদের পরিচর্যার জন্য আসি, তারা কোনোভাবেই তোমাদের খারাপ চাইবো না। এবং আমি একটা বাস্তব কথা বলি, আমি মন ভোলানোর জন্য এখানে নেই। আমি এখানে যে যে কজন স্টুডেন্ট আমার এখানে শুনছে, বা যারা পড়াশোনার মধ্যে আসো তোমরা বা বোঝার জন্য চেষ্টা করছো, তাদের প্রত্যেকের জন্য বলি, ঠিক আছে, পড়াশোনাটা নিজের জন্য করবে। কোনো একটা সময় বাবা মা তোমার হচ্ছে যে রেজাল্টের জন্য খুশি হয়েছিলেন, সেই জায়গাটা বা সেই দিনটা কি আর আসবে না? কেন আসবে না? আবার একবার চাকরি পাও, আবার একবার তাদের মনের মতো করে একটা চাকরি পাও, তারা আবার খুশি হবে। যদি কোনোভাবে তোমার রেজাল্টের জন্য খারাপ মনে হয়, তাদের তোমার খারাপ রেজাল্টের জন্য তাদের অনুশোচনা হয় বা খারাপ মনে হয়, সেই জায়গাটাও আবার বিপরীত হয়ে ফিরে আসবে যদি তুমি একটা ভালো চাকরি পাও। তাহলে চাকরিটা ম্যাটার করবে। আজকে ভবিষ্যতে এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে লক্ষ্যটা হওয়া উচিত, সেটা একটা গভর্নমেন্ট চাকরি। মনে হতেই পারে স্যার আপনি ওখানে বসে অনেক কিছু বলতে পারেন, আমরা তো জানি, আমরা ফেস করছি। হ্যাঁ, হাজার বার বলছি, অনেক ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে আসো, অনেক ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে আসো। ডিফিকাল্টিস বলে কিছু হয় না। কোনোদিন স্টেশনে গেছো? কোনোদিন স্টেশনে গেছো? স্টেশনে গিয়ে দেখবে একজন 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 তোমার হচ্ছে যে পায়ে চলতে পারে না, একজন অন্ধ, একজন কানা, একজন কথা বলতে পারে না, তাদের থেকে তো ভালো আছো। কি ডিফিকাল্টিস দেখেছো জীবনে? কোনোদিন যদি কিছু না পাও, জীবনে শেষ বয়সে এসে বিছানায় শুয়ে শুয়ে মুমূর্ষু অবস্থাতে আমার কথাটা মনে হবে যে স্যার বলেছিলেন, কোনোদিন হয়তো পরিচয় হবে না বা হবে, শেষ জীবনে গিয়ে মনে হবে স্যার একটা কথা বলেছিলেন, যদি আরেকটু চেষ্টা করতাম, যদি আরেকটু নিজের জন্য ভাবতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কোনোদিন কোনোদিন নিজেকে ছোট মনে করবে না, খাটো মনে করবে না, নিজের পরিশ্রমকে সম্মান দেবে, নিজের এফোর্টকে সম্মান দেবে। তোমার দই কখনো টক নয়, তোমার দই সবসময় মিষ্টি। বি এ লায়ন অ্যান্ড অলওয়েজ অলওয়েজ ফরওয়ার্ড অ্যান্ড এক্সেলারেট ইউর তোমার যে এফোর্ট, নিজের এফোর্টটাকে এক্সেলারেট দেবে, কোনোদিন কম্প্রোমাইজ করবে না। তুমি আর পাঁচটা ছেলের মতো নয়, তোমরা আর পাঁচটা ছেলে মেয়ের মতো নয় যারা আড্ডা মারে, যারা চায়ের দোকানে বসে, যারা রকে রকে বসে আড্ডা মারে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তোমার লক্ষ্য আলাদা হবে, তোমার কালচার আলাদা হবে এখন থেকে। সব সময় মনে রাখতে হবে, তুমি চাকরি পেলে কি না পেলে, আমি বাস্তব একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি তোমাদের, স্ট্রেট ফরওয়ার্ড, আমার কিচ্ছু যায় আসে না এতে। আমার কাছে সর্বোপরি কি আশা করে জানো তো? আমার কাছে সর্বোপরি কি ম্যাটার করে জানো তো? একটা ছেলে একদম এন্ড অফ দা ইয়ার সে কতটা শিখলো, সে শিখলো তো আদৌ, সে শিখলো কিনা, সে আদৌ তৈরি হলো কিনা, এটা আমার কাছে ম্যাটার করে। সব থেকে বড় কথা, তুমি চাকরি পেলে কি না পেলে আমার কাছে কিচ্ছু ম্যাটার করবে না, তুমি আমাকে জিজ্ঞেসও করতে যাবে না। সব থেকে বড় একটা কথা মানে খটকা লাগে যেটা, সেটা হচ্ছে এই যে এত কিছু শিখলো কোথায় গিয়ে কাজে লাগাবে, কোথায় গিয়ে ইউটিলাইজ করবে, এটা আমাদের সব থেকে বড় কথা।
এটা আমার সব থেকে বড় কথা। ইউটিলাইজেশন করতে হবে। তুমি এত কিছু জেনেছো, এত কিছু শিখেছো, কোথাও না কোথাও ইউটিলাইজেশন দরকার। সেটা তোমার চাকরি তোমাকে দিয়ে দেবে, সেটা তোমার ড্রিম জব তোমাকে দেবে, সব সময় মনে রাখতে হবে। আমি আরো বলবো, ক্লাসের মধ্যে আমি প্রত্যেককে বলি, এবং আহ, সেই কারণেই হয়তো কোথাও কোথাও না কোথাও আমি ভালোবাসা পেয়েছি। তার কারণ হচ্ছে এটা, বারবার করে বলছি একটা জিনিস, আমি পেছনে পড়ে থাকবো, সব সময় পেছনে পড়ে থাকবো শুধুমাত্র তোমাদের ভালো চাওয়ার জন্য। আমরা পেছনে পড়ে থাকবো, তার কারণ হচ্ছে যে তোমাদের শেষটা, অন্তত শেষটা ভালো হওয়ার জন্য, বা যাতে ভালো হয় সেই কারণে। আচ্ছা, এরপরে টপিকের মধ্যে আসি, পরে গিয়ে আবার আলোচনা করছি। টপিকটা কি? ইন্ডিয়ান মনসুন। আমাদের ইন্ডিয়ান মনসুন যেটা আছে, সেই ইন্ডিয়ান মনসুনটা আমাদের জানতে হবে। এখানে দেখো দুটো কনসেপ্টের কথা বলে দেওয়া আছে। দুটো কনসেপ্ট কি? একটা হচ্ছে ডাইনামিক কনসেপ্ট, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে থার্মাল কনসেপ্ট। ডাইনামিক কনসেপ্ট, হোয়াট ইজ ডাইনামিক কনসেপ্ট, হোয়াট ইজ থার্মাল কনসেপ্ট। ডাইনামিক কনসেপ্টটা বলি। ডাইনামিক কনসেপ্টটা কি? ডাইনামিক কথার অর্থ কি? যেটা মুভমেন্ট করে, যেটা মুভ করে। হোয়াট ইজ তোমার কি, কিটা মুভ করবে? মুভটা করবে হচ্ছে কি না আইটিএস জেড। আমি যদি একদম 0 ডিগ্রি কনসিডার করি, এটা হচ্ছে ইকুয়েটর। এই ইকুয়েটরের উপরের দিকে 5 ডিগ্রি এবং নিচের দিকে 5 ডিগ্রি, এই বরাবর একটা বেল্ট সব সময় আমাদের কাজ করে, বা একটা তোমার হচ্ছে যে নিরক্ষীয় বেল্ট, যেটাকে আমরা আইটিসিজেড বলি। আইটিসিজেড, অর্থাৎ ইন্ট্রাট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তোমরা তোমরা ছোটবেলাতে পড়ে আসছো ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। এই নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম এ সবসময় মুভ করে। কিরকম মুভ করে? প্রেসার বেল্ট গুলো তো মুভ করে, আমাদের যে 7টা প্রেসার বেল্ট আছে সেই প্রেসার বেল্ট গুলো মুভ করে। সেই প্রেসার বেল্ট গুলো যখন মুভ করে, তখন আইটিসিজেডও মুভ করে। এই আইটিসিজেড হচ্ছে যে এক্সট্রিমলি হট। তার কারণ আছে। এক্সট্রিমলি হট হওয়ার কারণ কি? এক্সট্রিমলি হট হওয়ার কারণ হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে তাপ পড়ে। প্রচুর পরিমাণে তাপ, তাপ হওয়া মানে কি? সেখানে হট হওয়া মানে কি? সেখানে প্রচুর পরিমাণে লো প্রেসার হবে। তাহলে প্রচুর পরিমাণে লো প্রেসার হওয়া মানে সেখানে কি হবে? এখানে লো প্রেসার তৈরি হবে। তাহলে এখানে লো প্রেসার মানে কি? এক্সট্রিম, যে পরিমাণ লো প্রেসার হওয়ার কথা ছিল তার থেকে প্রচুর পরিমাণে, এক্সট্রিম পরিমাণে লো প্রেসার হবে। ঠিক আছে? তাহলে এই যে লো প্রেসারটা হলো, এই লো প্রেসারের কারণে, এক্সট্রিম পরিমাণে লো প্রেসার হওয়ার কারণে এখানে যে হাই প্রেসার থেকে বাতাসটা আসছিল সেটা আরো প্রবল পরিমাণে দেখা দেবে। তাহলে এটা একটা মনসুনের কারণ। একই রকম ভাবে থার্মাল কনসেপ্টটা কি? থার্মাল কনসেপ্টটা জাস্ট একই রকম ভাবে, যেহেতু আমি যদি এরকম করে কনসিডার করি, এই জায়গাতে ধরো নর্থ হেমিস্ফিয়ার সূর্যের দিকে হেলে আছে। নর্থ হেমিস্ফিয়ার সূর্যের দিকে হেলে আছে। এই নর্থ হেমিস্ফিয়ারে এখানে আছে ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার। এই নর্থ হেমিস্ফিয়ারে যে ট্রপিক অফ ক্যান্সার সূর্যের তোমার ভারতের মাঝখান দিয়ে গেছে, এই ট্রপিক অফ ক্যান্সার যেহেতু সূর্যের দিকে হেলে আছে, তাহলে এখানে টেম্পারেচার বেশি হবে। টেম্পারেচার বেশি হওয়া মানে এখানে তোমার হচ্ছে লো প্রেসারটা এক্সট্রিম পরিমাণে দেখা যাবে। লো প্রেসারটা এক্সট্রিম পরিমাণে দেখা যাবে। এই লো প্রেসারটা এক্সট্রিম পরিমাণে দেখা যাওয়ার কারণে এখানে যে হাই প্রেসারটা তৈরি হবে, এই হাই প্রেসার থেকে যে বাতাসটা আসছে, সেই বাতাসটা এক্সট্রিম পরিমাণে দেখা যাবে। এই হাই প্রেসারটা যখন লো প্রেসারের দিকে যাচ্ছে, তখন অ্যাজ এ মনসুন যাচ্ছে, অ্যাজ এ মনসুন যাচ্ছে। ঠিক আছে? যখন যাচ্ছে, তখন হচ্ছে যে অ্যাজ এ মনসুন বা বৃষ্টির আকারে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আমাদের যে মনসুন আছে বা মৌসুমী বায়ু আছে, বা যে কারণে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতের কারণ হচ্ছে যে এই দুটো কনসেপ্ট। একটা হচ্ছে থার্মাল কনসেপ্ট, একটা হচ্ছে ডাইনামিক কনসেপ্ট। ঠিক আছে? তাহলে কিভাবে হলো, কিভাবে লো প্রেসার থেকে হাই প্রেসার থেকে লো প্রেসার থেকে বাতাস অ্যারাবিয়ান সি বা বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছে, এবং যথেষ্ট জলীয় বাষ্প সংগ্রহ করে যাচ্ছে, যথেষ্ট জলীয় বাষ্প সংগ্রহ করে যাচ্ছে। যখন জলীয় বাষ্প সংগ্রহ করে যাচ্ছে, এখানে ভারতের মাঝখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেই কারণে বৃষ্টিপাতটা হয়। তো তাহলে বৃষ্টিপাতটা হওয়ার কারণ কি? ওইখানে জলীয় বাষ্প সংগ্রহ করে যাচ্ছে এবং গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মনসুনের মেন কারণ। ঠিক আছে? এরপরে আসি, আমাদের যে মনসুনটা আসে, সেই মনসুনটা কিরকম আসে, কিভাবে আসে? দেখো এখানে দেখো, মনসুনটা যেটা আসে সেটা হচ্ছে দুটো ব্রাঞ্চে আসে। একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। একটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ আর একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। ঠিক আছে?
অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকে মানে কি, আরব সাগর থেকে যেটা আসছে সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। আরব সাগর থেকে যেটা আসছে সেটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে বে অফ বেঙ্গল থেকে যেটা আসছে সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এখন তাহলে এই যে অ্যারাবিয়ান সি থেকে যেটা আসছে, এখানে দেখো ওয়েস্টার্ন ঘাট আছে। এই ওয়েস্টার্ন ঘাট থেকে যখন আসে তখন কি হবে না, এখানটাতে ধরো তোমার হচ্ছে যে তোমার আছে, পাহাড় আছে, ওয়েস্টার্ন ঘাট আছে। ওয়েস্টার্ন ঘাটে এসে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ সরাসরি এখানে ধাক্কা মারলো। ধাক্কা মারার সাথে সাথে কি হবে, উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠে গিয়ে এখানে কনডেন্সড হয়ে গিয়ে বা ঘনীভূত হয়ে গিয়ে এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এই যে প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিয়ান মনসুন। একই রকম ভাবে এই বাতাসটা যখন উপরের দিকে যাচ্ছে, মানে অন্যদিকে যাচ্ছে, সে অন্যদিকে যাওয়ার পরে কি হবে, ওখানে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে। জলীয় বাষ্পের পরিমাণ কম হওয়ার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। অর্থাৎ যখন ভারতের মাঝখান বরাবর যখন এই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ যখন এরকম করে প্রবেশ করবে, তখন কি হবে, আস্তে আস্তে করে জলীয় বাষ্প কমাতে কমাতে যাবে, মানে একদম মিনিমাম জলীয় বাষ্প থাকবে। এই মিনিমাম জলীয় বাষ্প থাকার কারণে কি হবে, এখানে তোমার হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। তাহলে এই যে মালাবার কোস্ট, এইটা হচ্ছে মালাবার কোস্ট। মালাবার কোস্ট অর্থাৎ এখানে আছে আমাদের কান্নাড কোস্ট বা কোনকান কোস্ট। এই যে কোস্টাল রিজিয়ন গুলো আছে, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের যে ওয়েস্টার্ন স্লব আছে, ওয়েস্টার্ন ঘাটের যে ওয়েস্টার্ন স্লব, ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লব অর্থাৎ এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে, প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমি বে অফ বেঙ্গল ব্রাঞ্চে আছি। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ মানে বঙ্গোপসাগর থেকে যে ব্রাঞ্চটা আসছে, এই বঙ্গোপসাগর থেকে যে ব্রাঞ্চটা আসছে, সেই ব্রাঞ্চটা এখানে দেখো গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে। এই গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে এরকম 3 কোণা আছে। খাসি পাহাড়ে সরাসরি দিকে ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে এখানে মেঘালয়ের মৌসিনরাম বা চেরাপুঞ্জি রিজিয়নে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এবং দ্যাটস ওয়াই দিস রিজিয়ন ইজ কল্ড দ্য ওয়েটেস্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সব থেকে তোমার হচ্ছে যে আর্দ্র যে জায়গাটা, সেটা হচ্ছে এই গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। যেটা কি, যেটার কারণ হচ্ছে বে অফ বেঙ্গল রিজিয়ন, বে অফ বেঙ্গল রিজিয়ন থেকে যাওয়া মনসুন। ঠিক আছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এই যে মনসুনাল উইন্ড গুলো যায়, এগুলো কি একই রকম ভাবে যায়? একই রকম ভাবে যায় না। তার কারণ এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ এর এখানটাতে দেওয়া আছে। আমি বারবার করে বলছি, একটা জিনিস করে বলছি, যে ইন্টারেকশনটা একটা স্ক্রিনের উপরে রেখে হচ্ছে। অনেকের অনেক কনফিউশন থাকতে পারে। এটা একটা জাস্ট ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসে তোমাদের একটা আউটলাইন তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে। এই আউটলাইনটা তোমাদের মনের মধ্যে থাকবে এবং পরে গিয়ে ডিটেলসে আরো আলোচনা হবে। ডিটেলসে আরো অনেক আলোচনা হবে, যেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমার হচ্ছে ক্লাসের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তখন ক্লাসে গিয়ে আরো অনেক ডিটেলসে পিডিএফ দেওয়া হবে, তোমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, ভালো করে, খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই যে 1 জুন তারিখটা আছে, জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখে দেখো কেরালা থেকে এইভাবে ঢুকেছে, এইভাবে ঢুকে কেরালা, তামিলনাড়ু, তারপরে এখানে বাংলাদেশ, মেঘালয়, মৌসিনরাম, মণিপুর, মেঘালয় হয়ে এইভাবে গিয়ে তোমার চলে গেছে। একই রকম ভাবে আমি যদি দেখি 5 জুন তারিখটাতে, এই 5 জুন তারিখটাতে এইভাবে গিয়ে এইভাবে দেখো তোমার কর্ণাটক, এইভাবে দেখো অন্ধ্রপ্রদেশ, তারপরে দেখো এখানে ওড়িশার সাউথার্ন পোর্শন, তারপরে দেখো এটা আরেকটু এদিক দিয়ে যাবে, তখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করবে না। তারপরে দেখো এখানটাতে আমাদের দার্জিলিং, মেঘালয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটাতে প্রবেশ করবে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবার প্রথম বৃষ্টিপাত কখন হয়, তাহলে এক কথাতে আমি অ্যান্সার করতে পারবো জুন মাসের 5 তারিখ। সাথে সাথে আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা খুব কাজে লাগবে তোমাদের। সেটা হচ্ছে কি না, এই জুন মাসের 1 তারিখ, এই জুন মাসের 1 তারিখটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে তোমাদের যদি কোশ্চেন করে যে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাতটা আসে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত আসে এবং কত সালে, মানে কত তারিখে আসে, তাহলে এক কথাতে আমি অ্যান্সার করবো কেরালা এবং 1 জুন। ভারতের কোন রাজ্যে, এবার ইন্টারেস্টিং জিনিসটা যেটা আসছে সেটা আমি বলছি। সেটা কি, যদি বলে তোমাকে যে ভারতের কোথায় সর্বপ্রথম বৃষ্টিপাত আসে এবং কত তারিখে আসে,
সেটা কবে? সেটা হচ্ছে এইখানে। আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডটা সেটা হচ্ছে ভারতের তো বাইরে নয়, এটা হচ্ছে 20 মে। 20 মে তারিখটাতে সবার প্রথম আন্দামান নিকোবর আইল্যান্ডের উপর দিয়ে আমাদের মনসুনাল উইন্ড প্রবাহিত হয়, অর্থাৎ যেটা বে অফ বেঙ্গল রিজিয়ন, বা একদম এক্স্যাক্টলি বললে আমরা বলতে পারি ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন থেকে আসছে যে মনসুনটা, সেটা হচ্ছে এই আন্দামান নিকোবর আইল্যান্ডের উপর দিয়ে আসছে। সেটা হচ্ছে 20 মে তারিখটাতে, 20 মে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে আসছে 25 মে, সেটা পরের দিকে আসবো, সেগুলো আমাদের ইমিডিয়েট এখন জানার দরকার নেই। তাহলে আমাদের তিনটে ইনফরমেশন এখানে কনফার্ম হলো কি, ভারতে সবার প্রথম কত তারিখে বৃষ্টিপাত আছে? 20 মে। কোথায়? না আন্দামান নিকোবর। পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম আসে এবং কত সালে আসে, মানে কত তারিখে আসে? 1 জুন কেরালা। এবং ওয়েস্ট বেঙ্গলে কত তারিখে সবার প্রথম আসে এবং কোথায় আসে? সেটা হচ্ছে 5 জুন, বা অনেক সময় 8 জুনও নেয়। সেটা কোথায়? তোমার হচ্ছে যে নর্দার্ন বেঙ্গল বা দার্জিলিং, কালিম্পং বা জলপাইগুড়ি রিজিয়ন। ঠিক আছে, এরপরে দেখো একই রকম ভাবে এই লাল কালি কালি দিয়ে যেগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো 10 জুন, সেটা দেখো মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তোমার হচ্ছে যে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল, এখানটাতে একটা জিনিস জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে বিহার, তারপরে উপরের দিকে চলে যাচ্ছে। একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে কি না এই যে স্ট্রিমটা যাচ্ছে, এই স্ট্রিমটা দেখো ওয়েস্ট বেঙ্গলের সাউথার্ন পোর্শন দিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তাহলে তোমাদের যদি তোমার হচ্ছে যে জিজ্ঞেস করে যে কলকাতা সারাউন্ডিং জেলাগুলো আছে, ডিস্ট্রিক্ট গুলো আছে, সেখানে সবার প্রথম বৃষ্টিপাতটা কখন আসে, তখন মনে রাখতে হবে 10 জুন, বা অনেক সময় এটা দিয়ে দেয় 8 জুন তারিখে। ঠিক আছে, তাহলে 10ই জুন তারিখটাতে আমাদের দক্ষিণবঙ্গে, ভারতের আমরা যারা দক্ষিণবঙ্গে আছি, অনেকেই উত্তরবঙ্গ থেকে আছো অবভিয়াসলি, তাহলে দক্ষিণবঙ্গে আমাদের তোমার হচ্ছে সর্বপ্রথম কোথায় বা কত তারিখে আমাদের মনসুনটা আছে, সেটা হচ্ছে আমাদের 10 জুন। এরপর আমাদের 15 জুন, দেখো 15 জুন দেওয়া আছে। 15 জুন দেখো গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি। তারপর দেখো 1 জুলাই আছে, জুলাই মাসের 1 তারিখ, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তারপর দেখো 15 জুলাই, এখানে 15 জুলাই দেখো রাজস্থানের এই জায়গা থেকে আসছে। ঠিক আছে, এইখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি, তাহলে এখানে একটা কোশ্চেন আসবে, যেটা যেটা একটা বলছি, সেটা কি না আমাদের কত তারিখে আমাদের সর্বভারতে মানে সর্বত্র সবার প্রথম আমাদের জুলাই মাসের 1 তারিখে, সবার প্রথমে 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে আমাদের সর্বভারতে তোমার হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মনসুনটা প্রবেশ করে। ঠিক আছে, মনে রাখতে হবে জুলাই মাসের 1 তারিখে সবার প্রথম ইন্ডিয়ান মনসুনটা আমাদের হচ্ছে যে প্রবেশ করে। একই রকম ভাবে আমাদের সেপ্টেম্বরের মাসের 1 তারিখ থেকে এই মনসুনটা ফিরে আসতে শুরু করে। এই যত নীল সবুজ কালারের যে তোমার হচ্ছে পাতগুলো দেখবে, সেগুলো হচ্ছে সব রিট্রেটিং মনসুন। ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড, এগুলো আমি অন্য কালি দিয়ে তোমাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো ধরো এটা হচ্ছে যে এইটা এইটা এটা হচ্ছে রিট্রেটিং মনসুন। ঠিক আছে, আচ্ছা কেউ সম্ভবত কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে, আমি দেখে নিচ্ছি সেটা। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ বলো বলো বলো, কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদিও এখানে তোমার হচ্ছে ডিসকাশনের কোনো ব্যাপার নেই, তো এটা ডেমো ক্লাস, তোমাদের সম্পূর্ণ সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা যখন 20 মে, ওটা একটু বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেণুকা বলছে 20 মে যেটা, সেটা একটু বলুন। আচ্ছা 20 মে যেটা, সেটা হচ্ছে যে জাস্ট আমি বলে দিচ্ছি, 20 মে যেটা সেটা হচ্ছে শ্রীলঙ্কার উপর দিয়ে গেছে। শ্রীলঙ্কা যেটা আছে, সেই শ্রীলঙ্কার উপর দিয়ে গেছে আমাদের 20 মে তারিখে। আমাদের সরি 20 মে নয়, 20 মে হচ্ছে যে আন্দামান নিকোবরের উপর দিয়ে গেছে। এই 20 মে এটা হচ্ছে আন্দামান নিকোবরের উপর দিয়ে গেছে যে মনসুনাল উইন্ডটা। আমি আবারও একবার ক্লিয়ার করছি, সেটা কি না আমাদের ভারতে সবার প্রথমে এক কথাতে যদি এটা জিজ্ঞেস করে যে ভারতে সবার প্রথমে কোথায় মনসুনাল উইন্ড আসে, বা মনসুনাল উইন্ডের যার কারণে বৃষ্টিপাত হয়,
তাহলে এক কথাতে আমি যেটা অ্যান্সার করবো সেটা হচ্ছে আন্দামান নিকোবর। তোমার যদি অপশনে আন্দামান নিকোবর থাকে আন্দামান নিকোবর করবে। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যে সবার প্রথম মনসুনাল উইন্ড আসে এবং কত তারিখে আসে, তাহলে তুমি এক কথাতে অ্যান্সার করবে সেটা হচ্ছে কেরালা, এবং কত তারিখে আসে সেটা হচ্ছে 1 জুন। এটা আমাদের মনে রাখতে হবে, আর বাইরে কিচ্ছু না, তার বাইরে আর কিচ্ছু না, মনে রাখতে হবে, তার বাইরে আর কিচ্ছু না। এইবার দেখো সবুজ কালারের যে তোমার হচ্ছে যে লাইনগুলো দেওয়া আছে না, এখানে সবুজ কালারের লাইনগুলো দেওয়া আছে, এটা হচ্ছে রিট্রেটিং মনসুন। রিট্রেটিং মনসুন, আচ্ছা রিট্রেটিং মনসুন এটা এখানটাতে একটু ভালো করে দেওয়া আছে। রিট্রেটিং মনসুনটা কি? রিট্রেটিং মনসুন মানে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। আচ্ছা হঠাৎ করে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করলো কেন? তার কারণ আছে। কি কারণ? আস্তে আস্তে করে তোমার সেপ্টেম্বর মাস যখন ক্রস করছে, তখন সেপ্টেম্বর মাস ক্রস করলে দেখা যাবে আমাদের যে নর্দার্ন হেমিস্ফিয়ার, এই নর্দার্ন হেমিস্ফিয়ারটা হচ্ছে যে আমাদের সূর্য থেকে দূরে সরে যেতে শুরু করে, সরি সূর্যের কাছে আসতে শুরু করে, ঠিক আছে? না, তোমার হচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ার যেটা, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারটা সূর্যের তোমার সূর্য থেকে দূরে যেতে শুরু করে। আচ্ছা সূর্য থেকে দূরে যাচ্ছে মানে সেখানে স্ল্যান্টিং ওয়েতে বা তির্যক ভাবে সূর্যের আলো পড়বে। তুমি সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কনসিডার করো, ঠিক আছে? আস্তে আস্তে করে শীত পড়তে শুরু করেছে। এবার শীত পড়তে শুরু করেছে মানে এখানে ভারতের মাঝখানে এখানে টেম্পারেচারটা কি হবে? লো। টেম্পারেচার লো মানে এখানে হাই প্রেসার থাকা মানে অ্যাজ কম্পেয়ার নিচের দিকে এখানে লো প্রেসার তৈরি হবে। তাহলে এই যে হাই প্রেসার আছে, এই যে লো প্রেসার আছে, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হবে। এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন বাতাস প্রবাহিত হচ্ছে, তখন কি করবে? একটা জিনিস হবে, সেটা কি না, এই যে মনসুনটা প্রবাহিত হচ্ছিল সাউথ ওয়েস্ট মনসুন, এই সাউথ ওয়েস্ট মনসুন যেটা প্রবাহিত হচ্ছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে, সেটাকে ঠেলে বাইরের দিকে বের করবে কে? রিট্রেটিং মনসুন। সেটা ঠেলে বাইরের দিকে বের করবে কে? রিট্রেটিং মনসুন। আচ্ছা এই রিট্রেটিং মনসুনটা যখন ঠেলে বাইরের দিকে বের করছে, সে একই পথে বাইরের দিকে বেরিয়ে আসবে, একই পথে বাইরের দিকে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসছে তখন আরো একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনা ঘটার আগে আর একটা, সেটা সাসপেন্সে থাকলো, আমি একটু পরেই বলছি তোমাদের। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু পরেই আমরা জানবো, প্রচুর পরীক্ষাতে আসে। আচ্ছা এই যে রিট্রেটিং মনসুনটা আসছে, সেটা কিসের কারণে আসছে? সেটা আসছে তার কারণ হচ্ছে যে এখানটাতে একটা বাতাস প্রবাহিত হয়, যেটা হচ্ছে কি নর্থ ইস্টার্ন মনসুন। এই নর্থ ইস্টার্ন মনসুনটা কি? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আচ্ছা তোমরা দেখেছো শীতকালে সবসময় তোমরা বলো যে পূর্ব দিক থেকে বাতাস বইছে, এটা সবসময় শুষ্ক হবে। যখন বলবে অনেক সময় তোমরা বলবে যে পূর্ব দিক থেকে বাতাস বইছে, এটা সবসময় শুষ্ক হবে। শুষ্ক কেন হবে? শুষ্ক হওয়ার কারণ আছে। তাছাড়াও আরো একটা জিনিস আছে, যেটা কি না, তোমার হচ্ছে যে এই দিক থেকে যখন বাতাসটা প্রবাহিত হবে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানটাতে হাই প্রেসার তৈরি হয়েছে, তো হাই প্রেসার তৈরি হয়েছে, এখানে তোমার হচ্ছে লো প্রেসার তৈরি হয়েছে। এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন বাতাস আসছে, তখন করিওলিস ফোর্স বা তোমার হচ্ছে যে ফেরেলের সূত্র অনুযায়ী আমাদের উত্তর গোলার্ধে বা তোমার হচ্ছে যে ডান দিক থেকে প্রবাহিত হবে। যখন ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে, তখন সে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। আবারও একবার বলছি, আমরা জানি করিওলিস ফোর্স বা আমাদের যে তোমার হচ্ছে যে রোটেশনের কারণে যেটা হয়, সেটা হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী করিওলিস ফোর্স। এই করিওলিস ফোর্সের কারণে দেখা যাবে উত্তর গোলার্ধে সবসময় সূর্য তোমার হচ্ছে বাতাস ডান দিক থেকে প্রবাহিত হবে, এবং দক্ষিণ গোলার্ধে সবসময় বাম দিক থেকে প্রবাহিত হবে। ঠিক আছে? যখন প্রবাহিত হয় তখন কি হয়? তখন হচ্ছে যে তোমার ওই বাতাসটা উত্তর গোলার্ধ থেকে আসছে মানে ডান দিক থেকে প্রবাহিত হবে, তখন নর্থ ইস্টার্ন দিক থেকে প্রবাহিত হবে। আচ্ছা নর্থ ইস্টার্ন দিক থেকে যখন প্রবাহিত হচ্ছে, তখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে সে ঠেলে বাইরের দিকে বের করবে। যখন বের করছে, তখন আরো একটা ঘটনা ঘটছে কি না, আমরা দেখি এই নর্থ ইস্টার্ন মনসুনের কারণে মাত্র 2% বৃষ্টিপাত হয়। সাউথ ওয়েস্টার্ন মনসুনের কারণে যেখানে 75% বৃষ্টিপাত হচ্ছিল, 75% বৃষ্টিপাত হচ্ছিল, সেখানে নর্থ ইস্টার্ন কারণে মাত্র 2% বৃষ্টিপাত হবে। তাহলে এই যে 2% বৃষ্টিপাত হচ্ছে, এই 2% বৃষ্টিপাত হওয়ার কারণে কি হবে? সেখানে তোমার হচ্ছে যে জলীয় বাষ্পের অভাব দেখা দেবে। জলীয় বাষ্পের অভাব দেখা দেবে বলেই তো সেখানে 2% বৃষ্টিপাত হচ্ছে। তবে এই যে 2% বৃষ্টিপাত হচ্ছে না, সেটা কোথায় হবে জানো তো?
এই যে রিজিয়ান আছে, এই যে করমন্ডল রিজিয়ান আছে, এটা হচ্ছে করমন্ডল রিজিয়ান। এই করমন্ডল রিজিয়ানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। তার কারণ হচ্ছে এই যে নর্থ ইস্টার্ন মনসুন। কেন? তার কারণ তুমি যদি দেখো এই নর্থ ইস্টার্ন মনসুনে কোন রকম কোনো জলীয় বাষ্প থাকে না। তার কারণ কি? এখানে পুরোটাই স্থলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই যে তোমার হচ্ছে যে মানে উত্তর দিক থেকে যেটা বায়ুটা প্রবাহিত হয়, উত্তরে বায়ু যেটাকে বলা হয়, এই উত্তরে বায়ুটাতে অনেক জলীয়বাষ্প কম থাকে। জলীয়বাষ্প কম থাকার কারণে কি হবে? এখানে তোমার হচ্ছে যে কোনোভাবে বৃষ্টিপাত হবে না। কিন্তু এই যে বায়ুটা আসছে, ধরো এইখানটাতে বায়ুটা আসছে, এই যে বায়ুটা আসছে যেটা বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে আসছে, এই বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে যখন আসছে তখন এইখানে করমন্ডল উপকূলে ইস্টার্ন ঘাট বা আমাদের তোমার হচ্ছে যে তোমার মানে তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তার কারণ কি? বাকি যে জায়গাগুলো আছে সেখানে জলীয় বাষ্প কম থাকবে, কিন্তু এই যে বে অফ বেঙ্গল থেকে যে স্ট্রিমটা আসছে সেখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকবে, ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। ময়েশ্চার যখন অ্যাবজর্ব করবে তখন প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত ঘটাবে। মানে কোথায়? এই তামিলনাড়ু উপকূলে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যখন এই দিক থেকে সাউথ ওয়েস্ট মনসুন যাচ্ছে তখন একবার তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটাবে, যখন এই দিক থেকে নর্থ ইস্টার্ন মনসুন আসছে তখন বা রিট্রিটিং মনসুন আসছে তখন একবার বৃষ্টিপাত ঘটাবে। তাহলে বলতে পারে যে পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে যে কোন জায়গাতে বা কোন উপকূলে বা কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হবে, তখন বলতে হবে আমাদের তামিলনাড়ু বা করমন্ডল উপকূল। এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মনসুন। ইন্ডিয়ান মনসুন সম্পর্কে এই যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমি যে আলোচনা করেছি সেই আলোচনা সম্পর্কিত কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, এখানে কারোর কিচ্ছু করার নেই। আমি বারবার করে বলি, প্রথম কোশ্চেন তোমাদের জন্য দেওয়া আছে, এই কোশ্চেন গুলো আলোচনা বা ক্লাস করা সেটা সম্পূর্ণ তোমার দায়। দায়টা কেন? তার কারণ হচ্ছে চাকরি পেতে হবে একটা। এই সমাজে এই যুগে সঠিকভাবে জীবনযাপন করতে গেলে একটা চাকরির দরকার হবে। এই চাকরি পেতে গেলে নিজের এফিসিয়েন্সি বা নিজের এফোর্টটাকে বা নিজের তোমার হচ্ছে হার্ড ওয়ার্কিং যেটা আছে সেটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। সেই জায়গা থেকে আমার এটা ভাবা উচিত নয় যে তোমরা সিরিয়াস নয় কেউ, প্রত্যেকে সিরিয়াস। সেই জায়গা থেকে প্রথম কোশ্চেনটা চলো কি আছে দেখি। ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত হয়? কে বলতে পারে বল? আমি দেখি আমাদের মধ্যে এখন কে রয়েছে, কে সঠিক অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা, ক এ বলছে তামিলনাড়ু। আচ্ছা, পৌলমী বলছে তামিলনাড়ু। আর কে আছে? আর কে অ্যান্সার করতে পারবে? আমি সব দেখছি, বলো। স্টাডি রুম বলছে তামিলনাড়ু, প্রিয়া বলছে তামিলনাড়ু। আচ্ছা, শাহিনা বলছে এ। এ সবই এ। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ বলছে। আচ্ছা, দেখি কোশ্চেনটা কি আছে এখানে। দেখো, ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকে বৃষ্টিপাত হতে পারে? তাহলে এক কথাতে অ্যান্সার করবো তামিলনাড়ু। তাহলে দেখো, এতটুকু আজকে এই 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে, 1 ঘন্টা 15 মিনিট ক্লাসের মধ্যে তোমরা কতটুকু শিখে গেছো, কতখানি শিখে গেছো। একটু মন দিয়ে পড়াশোনা করলে, একটু নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা করলে দেখবেন তাহলে তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে, বা এই ধরনের যদি কোশ্চেন দেয় সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার করতে হবে তামিলনাড়ু। ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার হয়েছে। প্রত্যেকে ভালো পড়াশোনা করেছো, শুনেছো, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা আমাদের পাওনা। গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? হিমালয়, পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং গাঙ্গেয় সমভূমি। তাহলে আমি দেখি কে অ্যান্সার করতে পেরেছে। আবারও একবার দেখাচ্ছি, প্রত্যেকে দেখে নাও, এ বি সি ডি বা ক খ গ ঘ। ঠিক আছে, তাহলে আমাকে বলো কোথায় অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে। আচ্ছা, প্রসেনজিৎ বলেছে, আমিনুর বলেছে, বা অনিতা বলেছে, পলাশ বলেছে। এক্সিলেন্ট অ্যান্সার হয়েছে। এর থেকে বড় পাওনা আমার আর কি আছে?
এর থেকে বড় পাওনা পাওনা আবার কি আছে? ভেরি গুড, এক্সেলেন্ট, পশ্চিমঘাট। প্রত্যেকে কারেক্ট বলেছে, প্রত্যেকে ভালো অ্যান্সার দিয়েছে, প্রত্যেকে ভালো বুঝেছে। তাহলে সবার প্রথম বৃষ্টিপাত আছে কোথায়? না, পশ্চিমঘাট পর্বতমালাতে। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে। তাহলে এটুকু ক্লিয়ার আমাদের। আরো একটা জিনিস এখানে বলে দিই, যে সবার প্রথম যেখানে বৃষ্টিপাত আছে সেটা হচ্ছে কেরালা। কেরালা পশ্চিমঘাটের মধ্যেই পড়েছে, ঠিক আছে। এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই কেরালাতে। তার কারণ হচ্ছে যে আমি যদি দেখি পশ্চিমঘাট পর্বতমালা এরকম করে বিস্তীর্ণ আছে। অর্থাৎ আমি যদি উত্তর থেকে দক্ষিণের দিকে আসি, তার উচ্চতাটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। তাহলে উচ্চতা বাড়লে কি হবে? এখানটাতে উচ্চতা যদি বাড়ে, তাহলে আমি দেখবো কি না, বায়ুটা উপরের দিকে উঠতে থাকবে। বায়ুটা উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠে কনডেন্সড হয়ে গিয়ে এখানে বৃষ্টিপাত ঘটাবে। ধরো কোনো পাহাড়ের উচ্চতা অনেক বেশি, তাহলে সেই বায়ুর মানে সেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর উপরের দিকে উঠে কনডেন্সড হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বাড়বে। কিন্তু যে পাহাড়টা অনেক বেশি নিচু, সে কি হবে? কিছুটা উপরের দিকে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটাবে, তারপরে বাকি বায়ুটা উপরের দিকে অন্য 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 প্রান্তে চলে যাবে, অর্থাৎ ইস্টার্ন স্লোপে চলে যাবে। তাহলে পশ্চিমঘাট পর্বতমালাতে মূলত তোমার হচ্ছে মালাবার উপকূল যেটা আছে, তোমার হচ্ছে যে কেরালার যে পোর্শনটা আছে, সেখানটাতে বেশি বৃষ্টিপাত হবে। ঠিক আছে, তাহলে খ, পশ্চিমঘাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, রাজস্থানের বৃষ্টিপাতের অভাবের কারণ। রাজস্থানের বৃষ্টিপাতের অভাবের কারণ কি? ভালো করে দেখে নাও একবার, ভালো করে দেখে নাও, ভালো করে। কি আছে না, বর্ষা এই অঞ্চলে পৌঁছাতে ব্যর্থ হয়। ঠিক আছে, এটি খুব জটিল গরম, জলের কোন রকম কোনো সরবরাহ নেই, এবং এর ফলে বাতাস শুষ্ক থাকে। প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য বাতাস কোনো বাধা অতিক্রম করে না। বেশ, আমি দেখি একটু চট করে কে কে অ্যান্সার করতে চেষ্টা করেছে। আচ্ছা, এখানটাতে একটু সমস্যা হতে পারে। রমেন বলেছে ডি। আচ্ছা, হ্যাঁ, পৌলমি বলেছে ডি। আমিনুর বলেছে টি আর ডি বলেছে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। সি, ডি আর এর মধ্যে দেখছি একটু কনফিউশন রয়েছে। আমি একটু এখানটাতে ক্লিয়ার করে দিই, জাস্ট ক্লিয়ার করে দিই। দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকেই অ্যান্সার কারেক্ট দিয়েছে, ডি ইজ কারেক্ট অ্যান্সার। আমি যদি এখানটাতে আহ এরকম করে আছে। আচ্ছা, এখানটাতে আমাদের রাজস্থান আছে, আর এইখানটাতে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন প্রবাহিত হচ্ছে। আচ্ছা, সাউথ ওয়েস্ট মনসুন যখন প্রবাহিত হয়, তখন কি হয়? তখন প্রবাহিত হওয়ার সময় এখানটাতে একটা বাধাপ্রাপ্ত হবে, ওয়েস্টার্ন ঘাটে এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বৃষ্টিপাত ঘটাবে। কিন্তু এই বাতাসটা যখন আস্তে আস্তে করে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হবে, সেখানে জলীয় বাষ্প কম থাকবে। জলীয় বাষ্প কম থাকলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, অবভিয়াসলি। তাহলে সেখানে আমাদের রাজস্থানে বৃষ্টিপাত কম হওয়ার কারণ অবভিয়াসলি থাকবে। আরেকটা কোশ্চিন থাকতে পারে এখানে তোমাদের তরফ থেকে, আরেকটা কোশ্চিন থাকতে পারে, স্যার এখানটাতে তো এরকম প্রবাবিলিটি থাকতে পারে যে এই যে তোমার হচ্ছে বাতাসটা আসছে, সে সরাসরি এরকম করে প্রবাহিত হবে। সরাসরি তো রাজস্থানে প্রবাহিত হতে পারে। রাজস্থানে যখন প্রবাহিত হবে, তাহলে এখানে সে বৃষ্টিপাত ঘটাতে পারে, অবভিয়াসলি পারে, কিন্তু এখানে ওয়েস্টার্ন ঘাট নেই। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, স্যার ওয়েস্টার্ন ঘাট নেই তো কি হয়েছে? এখানে তো আরাবল্লী পর্বত আছে, আরাবল্লী পর্বতে আঘাত লাগতে পারে না? এখানে আবারও একটা কনফিউশন আছে, আবারও একটা ডাউট আছে, যে কি না, এইখানে আরাবল্লী পর্বত যেটা আছে সেটা হচ্ছে সরাসরি সমান্তরালে অবস্থান করছে। মানে সাউথ ওয়েস্ট মনসুন যেদিক দিয়ে যাচ্ছে, তার ঠিক সমান্তরালে অবস্থান করছে এই যে আরাবল্লী পর্বত। ওয়েস্টার্ন ঘাট তো নেই সঙ্গে, আরাবল্লী পর্বত থাকলেও সে সমান্তরালে অবস্থান করছে। সেই কারণে এখানে অবস্ট্রাকশন পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না, সেখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা হচ্ছে না। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখতে হবে, ছোটবেলায় তোমরা পড়ে আসছো। ভারতের দক্ষিণ উপদ্বীপে আহ গ্রীষ্ম এবং শীতের মধ্যে তাপমাত্রার চরমতা কেন কম থাকে? দক্ষিণ উপদ্বীপে মানে মূলত দক্ষিণ যে স্টেট গুলো, দক্ষিণের সাউথার্ন স্টেট গুলো রয়েছে, সেখানে শীত এবং গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার যে এক্সট্রিমিস্ট বা যে চরমতা, সেটা কেন বেশি লক্ষ্য করা যায় না? সবাই দেখে নিয়েছো, সংলগ্ন সমুদ্রের তাপমাত্রাকে মাঝারি করে তোলে, আকাশ সাধারণত মেঘলা থাকে, সূর্যের রশ্মি সারা বছর উলম্ব থাকে, সারা বছর ধরে তীব্র বাতাস প্রবাহিত হয়, সেটা আমাদের
অ্যান্সার, মানে কোনটা অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমার বলতে হবে। তাহলে এবিসিডি চারটে চারটে দেখেছো তোমরা ভালো করে, তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চট করে বলো আমাকে। আচ্ছা, অনিতা প্রসেনজিৎ সি, দেবস্মিতা এ, আচ্ছা, প্রসেনজিৎ পাল সি, হাবিবা বলছে, পৌলমী বলছে এ, আচ্ছা, আবিবুল্লাহ বলছে এ। আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম তোমাদের, যে এক্সপ্লেনেশনটা দিলাম তাতে দেখো বারবার করে বলছি যে এখানটাতে শীত এবং গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার চরমতা কেন লক্ষ্য পড়ে না, তার মানে এখানে মডারেট ক্লাইমেট দেখতে পাবো। আচ্ছা, মডারেট ক্লাইমেট কখন দেখতে পাবো? যখন আমি দেখব সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো আছে সেখানে মডারেট ক্লাইমেট দেখতে পাবো। তাহলে দক্ষিণ দিকের অঞ্চলগুলো যেগুলো সেগুলো সমুদ্র তীরবর্তী অঞ্চল তো, তাহলে সেখানে অবভিয়াসলি সংলগ্ন সমুদ্রগুলি তাপমাত্রাকে মাঝারি করে তোলে, সেটা একমাত্র কি না ওই ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, তোমার হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট বলছি, তোমার হচ্ছে যে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ, এই ল্যান্ড ব্রিজ সি ব্রিজ হওয়ার কারণে কি হয়, সেখানে আমাদের হচ্ছে যে তাপমাত্রার চরমতা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। এরপরে দেখো স্বল্পমেয়াদী জলবায়ু পূর্বাভাসের জন্য, সেকেন্ড, স্বল্পমেয়াদী জলবায়ু পূর্বাভাসের জন্য গত শতকে শনাক্ত হওয়া নিম্নলিখিত কোন ঘটনাটি ভারতীয় উপমহাদেশের মাঝামাঝি দুর্বল মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত? একটু ভালো করে পড়ো, পড়ে আমাকে অ্যান্সার করার চেষ্টা করো। একটু ভালো করে পড়ো, পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। কি হবে এটা দেখি কে বলতে পারে। সমাজটি বলেছে সি, আচ্ছা, অর্কদীপ সি, আচ্ছা, রাহুল বলেছে সি, তন্ময় সি, বাহ, ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার হয়েছে, এল নিনো ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্সিলেন্ট অ্যান্সার হয়েছে, ভেরি গুড। আমি একটু আগেই বলেছি এল নিনোর কারণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এল নিনো অ্যান্ড দ্য সাউথার্ন অসিলেশন বা দক্ষিণ দোলন, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, বেশ। আচ্ছা, এই 5টা কোশ্চেন তোমাদের জন্য ছিল, আরো অনেক অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে, সেগুলো আস্তে আস্তে করে পরিচয় বাড়ার সাথে সাথে ক্লাসের সাথে সাথে সেগুলো আলোচনা হবে। তোমার হচ্ছে যে একটা কথা বারবার করে তোমাদের জন্য অবগত করার চেষ্টা করছি আমি, তোমাদের এত জানা জিনিস আমি আজকে দেখলাম অনেকেই পার্টিসিপেট করেছো, অনেকেই ভালো শুনেছো এবং অনেকেই বুঝতে পেরেছো। সেই জায়গাগুলোতে এই যে জ্ঞান, এই যে নলেজটা না, কোনোদিন বৃথা হতে দিও না। বারবার করে এইটুকু তোমাদের জন্য বলা, আমি অ্যাজ এ টিচার আমি তোমাদের অর্ডার দিতে পারি, অর্ডারই দেবো তোমাদের, যে এই যে জানা, এই যে জ্ঞান, এই যে নলেজ কোনোদিন বৃথা হতে দিও না, এর শেষ থেকে ছাড়তে হবে। তোমার লক্ষ্য, তোমার চেয়ার তোমাকে শেষ কথা বলবে, এই শেষ, এর শেষ থেকে ছাড়তে হবে। যাই হোক না কেন, যেমন পরিস্থিতি হোক না কেন, আমাকে আমার ওই চেয়ারটা পেতে হবে, সেই যে মনোভাব, সেই যে তোমার হচ্ছে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে মনোভাবটা তৈরি করার চেষ্টা করাটা, সেটা তোমাকে নিজেকেই করতে হবে। বারবার করে বলছি, আবারও দেখা হবে, পরে আবার দেখা হবে, অনেক অনেক আলোচনা আছে তোমাদের সঙ্গে। আপাতত আমি স্যারকে তোমার হচ্ছে যে আলোচনার মধ্যে আসার চেষ্টা করবো, ওনার জানাচ্ছি আসার জন্য, স্যার আসবেন হয়তো, তোমাদের সঙ্গে আলোচনা করবেন। স্যার ক্লাস হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, বা আমি তার আগে একটু তোমাদের এটাও যে তোমার সিক্রেট কোডের জায়গাটা আমি ওপেন করে দিচ্ছি। স্যার আপনার এটা বন্ধ করলাম স্ক্রিনটা আমি। ওকে স্যার, ওকে স্যার, কোনো অসুবিধা নেই স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি আমরা পিডিএফটা ঠিক স্যার। ঠিক 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 স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, বা তার আগে একটা ফেসবুক পোস্টের লিংক একটু শেয়ার করছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু
তোমাদের মতামত জানাও, একটা দুটো সেন্টেন্স। এটা ডব্লিউবিসিএস নয়, যদি অন্য একটা পরীক্ষার এর জন্য। দেখো আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, এখান থেকে আমি কোড শেয়ার করার সমস্ত কিছু করে দিচ্ছি। দেখো আমি দুটো লিঙ্ক শেয়ার করলাম। তোমার যে কোনো একটা লিঙ্ক বা পারলে দুটো লিঙ্ক বা একই মেসেজ কপি করে তুমি দুটো জায়গাতেও পেস্ট করে দিতে পারো। মানে আলটিমেট ওটা যদি একটু রিচ আসে, এটাই হচ্ছে মূল কথা, আর অন্য কোনো কিছু না। যদি একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। দেখো আমি লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দুটো লিঙ্ক আছে, দুটো লিঙ্কের কোনো একটাতে বা দুটোতে বা একই মেসেজ দুটোতেও পারলে শেয়ার করে দিও, সেম মেসেজ, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু যদি একটা দুটো সেন্টেন্সে করো, মানে একটু বড় হলে ভালো হয়। একেবারে ভালো গুড এরকম না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করতে পারো। দেখো গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি, একটু সবার কাছে রিকোয়েস্ট রইলো, আমি 2 মিনিটের মধ্যে আমি তোমাদের কাছে কোড শেয়ার করে দিচ্ছি। একদম সময় নেবো না। দেখে নিয়েছো যে স্যার যেখানে ক্লাস শেষ করে গেলাম সেখান থেকে জয়েন করেছি, বলতে পারবে না যে সময় নষ্ট হচ্ছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। দেখো গ্রুপটা ওপেন আছে তোমাদের কাছে, গ্রুপটা বলছি তোমার এটা লিংক আমি শেয়ার করে দিয়েছি। আবারও বলছি 2 মিনিটের বেশি একটু সময় নেব না। 2 মিনিটের বেশি আমি একটু সময় নেব না। একটু যদি শেয়ার করো তোমাদের ভ্যালুয়েবল মতামত, তোমাদের ওপিনিয়ন। আমি এখনই কোড শেয়ার করে দিচ্ছি, কোডের ফার্স্ট পেজটা একই রকম, শুধু কোডটা আমাদের পাল্টাবে, এই তো, আর তো কিছু না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক একটু শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো লিঙ্ক শেয়ার করেছি, দুটো লিঙ্কে একই করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো লিঙ্কে একই মেসেজ শেয়ার করে দিও, তাতেও কোনো অসুবিধা নেই। একটু সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি একটু পারো একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো প্লিজ। আমি এখনই তোমাদের এটা শেয়ার করে দিচ্ছি, একটু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইলো। থ্যাংক ইউ যারা ফিডব্যাক শেয়ার করলে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক শেয়ার করলে। সত্যি কিছু বলার নেই, অসংখ্য ধন্যবাদ। লিঙ্ক দেওয়া থাকলো। নেক্সট যেটা বলা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো ইমেজ পাঠাবে না। দেখবে সবার কাছে যাচ্ছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, আর সিক্রেট যেটা বলার আর প্রতিদিন পাল্টে যাবে এরকম। আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। আবার বলছি, ইংলিশের প্রিলিমিনারি যে পার্টটা রয়েছে তার সাথে সাথে ডেসক্রিপটিভের জায়গাটাও আলোচনা করে দেবেন স্যার। কারণ কি, আমাদের জিওগ্রাফি আমরা যদি একটু ডেপথে পড়ি, হিস্ট্রি ডেপথে পড়ি, আমাদের কিন্তু প্রিলি কভার হয়ে যাওয়ার পরপর মেনটাও হয়ে যাবে, স্যার আরো ভালো বলতে পারবেন। কিন্তু ইংলিশের ব্যাপারটা কিন্তু ওখানে ডেসক্রিপটিভ, আমরা যতই ভালো গ্রামার জানি, লেখার জায়গাটা কিন্তু অন্যরকম, যেহেতু ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট।
তো সেখানে কিন্তু লেখার ব্যাপারে বা সেই ধ্যান ধারণা মানে লেখার যে অভ্যাস, এটা একদিনে আসবে না। চাইলেও তুমি একটা প্রথমবার লিখে সেই রকম জায়গাতে পৌঁছাতে পারবে না। তো সেই ব্যাপারগুলো অবশ্যই ডিসকাস করবেন স্যার। ইংলিশ আমাদের খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ইংলিশে আমি যদি বলি 25 নম্বর প্রিলিমিনারি আর 200 নম্বর তোমার মেইনস। এই 200 নম্বরের মেইনস আবার তার যে রূপ, তার যে তোমার প্রেজেন্টেশন, সেটা কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় ডিফারেন্ট। ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্ট বলো, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আগামীকাল ইংলিশ অন্যরকম গুরুত্বপূর্ণ। তারপরে ইংলিশের দুর্বলতা নেই, ইংলিশ ভয় পায় না এমন কেউ নেই। আমিও তোমাদের দল, ইংলিশ আমারও ভয় লাগে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। ইংলিশ ক্লাসে যেটা হবে আমি সেটা তোমাদেরকে বলি। প্রথম কথা যে পুরো সিলেবাসটাকে নিয়ে প্রথমে ডিটেলসে ডিসকাস করবেন, একদম পুরো ডিটেলসে সিলেবাসে কি আছে। ঠিক আছে, অন্য সবকিছু না, শুধু ইংলিশ। ইংলিশের সিলেবাসটা কি আছে, প্রিলিমিনারি, মেইনস কি আছে। সেকেন্ড পয়েন্ট যেটা যে অ্যানালিসিস, মানে অ্যানালিসিস পার্টটা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা তুমি সব সময় সব জায়গাতে পাবে না। যে ধরো প্রিলিমিনারিতে 25টা কোশ্চেন, কোথা থেকে কতগুলো আসছে। মানে আমরা যদি ইংলিশের কথা বলি, ইংলিশে মূলত 3টে জায়গা রয়েছে, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে ভোকাবুলারি। আমি এক্সপার্ট নই ইংলিশের, স্যার আরো ভালো বলতে পারবে, আমি যতটুকু জানি সেটুকু বলছি। তো গ্রামার থেকে কতগুলো কোশ্চেন আসছে আউট অফ 25, বা ভোকাবুলারি থেকে কতগুলো কোশ্চেন আসছে। এবার ধরো গ্রামারে আমি ধরে নিলাম 12টা কোশ্চেন আসছে। তো গ্রামারের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, যে পার্টস অফ স্পিচ থেকে কতগুলো, আর্টিকেল থেকে কতগুলো, টেন্স থেকে কতগুলো, ভয়েস টেন্স, ন্যারেশন থেকে কতগুলো, ভোকাবুলারি থেকে কোথা থেকে কতগুলো আসছে, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, তোমার হোমোনিমস, এদিকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কোথা থেকে কতগুলো কোশ্চেন আসছে। এই ব্যাপারগুলো, এই অ্যানালিসিস পার্টটা কালকের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে তোমাদের জন্য। থার্ড, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডিসকাশন, একই সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কিছু মেইনস কোশ্চেন ডিসকাস করে দেবো, যে কোশ্চেন গুলো কি কি এসেছিল, কেমন কি এসেছিল, এবং একটা মোটামুটি একটা ডেমো লেখা আর কি, যে কেমন ভাবে লেখে, কিভাবে আমরা ট্রান্সলেট করি, কিছু 2-4টে। কারণ 1.5 ঘন্টা আমি ক্লাসে যতগুলো বললাম, বলতে 10 মিনিট লাগবে, তাহলে ভাবো এই পুরো ব্যাপারটা ডিসকাস করতে কত সময় লাগতে পারে। তো সব জায়গাগুলোকে জাস্ট হয়তো টাচ করে যাওয়া হবে, যে খুব ডিটেলসে গিয়ে যে একটা পেসি নিয়ে সেটা বলতে গেলেও অনেকটা সময় লেগে যায়, তার লেখা বাই সময় লাগে। তো জাস্ট একটা ওভারভিউ তুমি পাবে কালকের ক্লাসে। অ্যানালিসিস পার্টটা আবার বলছি খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাশন হবে, যে আমাদের ডব্লিউবিসিএস এ যে 25টা কোশ্চেন আছে, কেমন ধরনের, তার আনসার কিভাবে করতে হয়, চরিত্র কেমন হয়, এটা খুব ভালো করে বুঝতে পারবে। তো অবশ্যই 8টা থেকে জয়েন করবে। আবারও বলছি, ইংলিশ খুব গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশে ভয় পায় না এরকম কেউ নেই। আর ওই যে বললাম একদম প্রথম দিন মধ্যে এটা বলেছিলাম, যে ইংলিশে 25টা কোশ্চেন থাকবেই। ইংলিশে, হিস্ট্রিতে বলা হয় 50টা কোশ্চেন, ইন্ডিয়ান হিস্ট্রি আর আইএনএম মিলে 50টা হতে পারে, হিস্ট্রিতে 49টা হয়ে গেল বা 51টা হয়ে গেল, জিওগ্রাফি 25টার জায়গায় 24টা হয়ে গেল, হতে পারে। কিন্তু ইংলিশে 25টা কোশ্চেনই থাকবে, কারণ ডব্লিউবিসিএস প্রিলিমিনারির 26 নম্বর কোশ্চেন থেকেই অন্য সাবজেক্টের কোশ্চেন শুরু হবে। আমি কোডে চলে আসছি, অবশ্যই লাইভ ক্লাস মিস করবে না। কোডটা হচ্ছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে, ডেস্টিনেশন মাস্টারজি। আর নাম্বারটা সেম আছে, নাম্বারে কোনো পরিবর্তন নেই, শুধু কোডটা পাল্টে যায় প্রতিদিন। কোডটা পাল্টাচ্ছে 6291515880। যারা গত 2-3 দিন ধরে কোড পাঠিয়ে যাচ্ছ, তাদের জন্য খুব সহজ, জাস্ট টাইপ করে পাঠিয়ে রাখো। 2-3 সেকেন্ড লাগতে পারে বোধহয় এটা টাইপ করে পাঠাতে। ডেস্টিনেশন মাস্টারজি, তুমি DESTIN লিখলে তোমার সাজেশন দিয়ে দেবে ডেস্টিনেশন। টাইপ করো শুধু এটুকু, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, এটা রিকোয়েস্ট রইলো। ডেস্টিনেশন মাস্টারজি, শুধুমাত্র টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর নাম্বারটা সেম রয়েছে 6291515880। যারা আজকে প্রথম পাঠাচ্ছ তাদের হয়তো 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে। 6291515880, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে দয়া করে হোয়াটসঅ্যাপ করো না। আশা করি সবার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, কারোর কোথাও বুঝতেও কোনো সমস্যা নেই। একটু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, যারা এই গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, জিডি এইসব নিয়ে বলছো, আবারও বলছি আমাকে ফোন করে নিও, মেসেজ করে নিও। আমি নাম্বারটা তো দিয়ে দিয়েছি, ওই নাম্বারটাতে আমাকে মেসেজ বা ফোন করে নিও।
এই ক্লাসের পরও ফোন করে নিতে পারো। অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস অনেকদিন আগে শুরু হয়ে গেছে, আবারও নতুন ক্লাস শুরু হবে। এসএসসি জিডি সবে মাত্র ক্লাস শুরু হয়েছে, মানে আজ প্রথম ক্লাস হয়েছে, আগামীকাল দ্বিতীয় ক্লাস হবে। এসএসসি জিডির কথা বলছি। তো বলবো অন্য কোনো এক্সাম হলে আমাকে আলাদা করে ফোন মেসেজ করে নিও, আমি এখানে কোনো কিছু ডিসকাস করছি না। 2 নম্বর গ্রাফ হলে আমি বলবো থাকবে না। আমি জানি না জেনে বলছো না জেনে বলছো, 2 নম্বর গ্রাফ হলে থাকবে না, ক্লাস করবে না। আমি বারণ করে দেবো, ক্লাস করবে না, থাকবে না। আরো একবার রিপিট করে দিচ্ছি, এই কথাগুলো বারবার বলি যে মানে আমি যে তোমার জন্য সবকিছু ভালো করতে পারবো, একদম না, খুব ভুল ধারণা। তোমার জন্য সবাই ভালো না, সবকিছু তোমার জন্য উপকারী নয়, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখবে। কারণ এটা যদি এই ডাইভার্সিফিকেশন না থাকতো, তাহলে কোন একটা ব্যক্তি শুধু ভালো হতো আর কোন ব্যক্তি শুধুই খারাপ হয়ে যেত। এই ডাইভার্সিফিকেশন আছে বলে খুব ভালো। আমাকে কেউ ভালো লাগবে, কারোর সাথে আমার ম্যাচ করবে, কেউ আবার একেবারে কিচ্ছু ম্যাচ করবে না। স্যার আজ অনেকগুলো কথা বলেন, আমি ব্যাকগ্রাউন্ডে পুরো সময় ছিলাম, সবকিছু শুনলাম। তো একটু সেইভাবে মেনে চলো, যাতে মানে আমি একদম শুরুতে বলেছিলাম, জলে যদি একবার নেমেছো ভেবে চিন্তে নামো। আগে গামছা পরার আগে ভেবে চিনতে গামছা পরো, জলে নামার আগে ভেবে চিনতে নামো। একবার নামলে পেছন ফিরে তাকাবে না, কোনো অজুহাতে পেছন ফিরে তাকাবে না। বারবার বলছি, তোমার পরিচয় যাই হোক না কেন, ব্যাট হাতে যদি মাঠে নেমেছো তখন তুমি ব্যাটসম্যান। তোমার পরিচয় যাই হোক না কেন, তুমি কে, কি, কার ছেলে, কত গরিব, কত বড় লোক, কি তোমার কাস্ট, কি তোমার ধর্ম, কি তোমার জেন্ডার, সব ভুলে যাও। ব্যাট হাতে যখন মাঠে নেমেছো তখন তুমি একজন ব্যাটসম্যান। শুধু এটুকু বারবার বলছি, এই মেন্টাল সেটআপ ফার্স্ট রেডি করো। তুমি চাইলেও কালকে 5টা বই কিনে পড়তে পারবে না, শুরু করতে পারবে না। কারণ আমি তোমাকে বলি যে আমাদের এখানে যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু বই আছে। কেউ অস্বীকার করতে পারবে না স্যার আমার কাছে একটাও বই নেই, কোনো কিচ্ছু নেই, কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে সবকিছু থাকার পর তুমি কিছু করতে পারছো না কেন? শুধু এই একটার অভাব, বাকি সবকিছু তোমার কাছে আছে। শুধু মেন্টাল সেট আপ রেডি করতে পারোনি তুমি এখনো পর্যন্ত। নিজেকে সময় দাও, একটা টার্গেট দাও নির্দিষ্ট ডিউরেশনের। আমি প্রথম দিনও এই জায়গাগুলো বলেছিলাম যে আমাদের এত ঘন্টা পার উইক করে টাইম দাও, যেখানে একটা টার্গেট সেট আপ করো। কারণ কেউ স্টক মার্কেট চেনো, স্টক মার্কেট জানো, সেখানে দেখো একটা টার্গেট প্রাইস থাকে, তার আবার স্টপ লস লাগানো থাকে। কেউ শুনেছো স্টপ লস কথাটা? এই স্টপ লস ওয়ার্ডটা আমাদের শেয়ার মার্কেটে ইউজ করা হয়, কেউ শুনেছো? তাহলে সব জায়গায় যখন এরকম একটা টার্গেট সেট করার জায়গা রয়েছে, তুমি কেন করছো না? কেউ আছো শেয়ার মার্কেটে এই ওয়ার্ড গুলো চেনো, জানো? স্টপ লস বলে এই ওয়ার্ডটা শুনেছো? কেউ আছো? পুট কল এই ওয়ার্ড গুলো শুনেছো? কেউ আছো এখানে স্টক মার্কেট নিয়ে জানো, সামান্যতম আইডিয়া আছে? আমার বিশ্বাস যে এখানে কেউ কেউ তো খুব ভালো জানো, এটা আমার বিশ্বাস। কারণ আজকের দিনে জানে না এরকম ছেলে মেয়ে কম পাওয়া যায়। যদি এখনো অনেকে আছে জানে না, কিন্তু একেবারে জানে না এরকম ছেলে মেয়ে কম পাওয়া যায়। কারণ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, কিছু না কিছু আমরা জানি। কেউ জানে না সে কি হতে পারে না, এতজন ছেলেমেয়ের মধ্যে একেবারে কেউ জানে না হতে পারে না। এই ওয়ার্ডগুলোর নাম শুনুনি? হ্যাঁ তো জানি। তাহলে তা ঠিক বলছি তো? তাহলে এখানেও তাই, তুমি সব জায়গায় যখন এরকম, তুমি কালকাটা জব করতে যাবে সেখানেও তোমাকে টার্গেট দিয়ে দেবে, এই টাইমের মধ্যে ঢুকতে হবে, এই টাইমের মধ্যে বেরোতে হবে, তোমার এতগুলো সেলস টার্গেট রয়েছে, এতগুলো কল করতে হবে, এতগুলো জায়গা ভিজিট করতে হবে। তুমি সবকিছু অন্যের জন্য করতে পারছো, নিজের জন্য এটুকু করতে পারছো না। নিজের জন্য এটুকু করতে পারছো না, নিজের জন্য এতটুকু করতে পারছো না। ডিটেলস জানি না, যাই হোক এরকম ব্যাপার। আমরা কেউই হয়তো খুব ভালো না জানলেও এই এই ওয়ার্ড গুলো অন্তত শুনেছি, যারা একটু শেয়ার মার্কেটের সাথে পরিচিত তারা। যারা একেবারে না তারা হয়তো জানবে না। যাই হোক, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে একটু প্লিজ নিজেকে এই জায়গাটাকে গোছাও। কেন রিপিটেডলি একটা কথা বলছি? কারণ তুমি যদি একবার ওই সেট আপ রেডি করতে পারো, কাউকে দরকার পড়বে না, বিশ্বাস করো আমাকেও দরকার পড়বে না, কাউকে দরকার পড়বে না। তুমি একা একা অনেকটা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে নিজের জন্য। ইকোনমিক্স এর মতো না, না ব্যাপারটা কঠিন কিছু না। দেখো ব্যাপারটা তুমি যদি থিওরি দেখো তাহলে খুব কঠিন, ঠিক আছে? থিওরি দেখলে খুব কঠিন, আর্কিমিডিসের সূত্র খুব কঠিন, অ্যাপ্লিকেশন তো খুব সহজ। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আমরা ভুলে গেছি, কিন্তু অ্যাপ্লিকেশন রোজ করে থাকি, রোজ রোজ করে থাকি। তুমি থিওরি হিসেবে দেখো না, ঠিক আছে? থিওরি হিসেবে দেখো না।
কারণ এই যা কিছু আমরা কিন্তু ওই জায়গাটা পার করে এসেছি। এখন আমরা যখন ম্যাচিওর, যখন আমরা কোনো কিছু বললে অমনি মুভ করি না, তার মানে বুঝতে হবে তোমার মধ্যে ম্যাচুরিটি চলে এসছে। আমি যেই বলবো এই তুমি ভুল পথে যাচ্ছ, তুমি অমনি এদিকে টান নিলে, তাহলে বুঝবে তোমার মধ্যে ম্যাচুরিটি আসেনি। ম্যাচুরিটি মানে বয়সের সাথে নয়, বয়স বাড়লে যার 40 বছর হয়ে গেছে তার অনেক ম্যাচুরিটি, একদম না। ম্যাচুরিটি আসে আমাদের কোথায়? ম্যাচুরিটি আসে যে যত বেশি ধাক্কা খেয়েছে, যার নখ যতবার উল্টেছে, চামড়া যতবার ছিঁড়ে গেছে, তার ম্যাচুরিটি তত বেশি। যার পিঠ যতবার দেওয়ালে ঠেকে গেছে, তার ম্যাচুরিটি তত বেশি। এবার সেটা 24 বছরে যার দেওয়ালে পিঠ ঠেকে গেছে 2-4 বার, তার থেকে শুনে নেবে অভিজ্ঞতা। আর যার 40 বছর বয়সেও পিঠ দেওয়ালে ঠেকেনি, তাহলে তার মধ্যে সেই ম্যাচুরিটি আসবে না। সে তখনও দেখবে সেই বাচ্চা সুলভ আচরণ করছে। তো এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব কমফোর্ট জোন থেকে বেরো। মায়ের আঁচল আর কিন্তু বড় হবে না। মায়ের আঁচল সেই আমার 8 বছর বয়সেও যে শেপের ছিল, আজ এই 28 বছর 38 বছর 48 বছর বয়সেও মায়ের আঁচলের শেপ আর পাল্টাবে না, ওই একই শেপ। কিন্তু তোমার মাথার সাইজ কিন্তু পাল্টাবে। 8 বছর বয়সে যে রেডিয়াস ছিল মাথার, 18 বছর বয়সে বেড়েছে, 28 বছর বয়সে আরো বেড়ে গেছে। তোমার রেসপন্সিবিলিটি বাড়ছে। তাই মায়ের আঁচল দিয়ে কিন্তু আর বেশি দিন তোমার মাথা ঢাকা যাবে না। এপাশ ঢাকবে তো পাশের মাথা বেরিয়ে যাবে। তাই ওই জোন থেকে বেরিয়ে এসো। যত তাড়াতাড়ি তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে কম্পিটিটিভ জোনে নাম লেখাবে, তত তাড়াতাড়ি তোমার রাস্তা তৈরি হয়ে গেল। জেনে রেখো, এ পথ তোমার, যেটা তৈরি হয়ে গেছে এ পথ তোমার, তোমার জন্য নির্ধারিত। তোমার হয়ে কেউ এক পাও হেঁটে দিতে পারবে না। যদি এরকমটা মনে করেন তোমার বাবা মা যে ঠিক আছে ছেলের খুব কষ্ট হবে, আমি 10 পা ওর মা 10 পা হেঁটে দিক, তাহলে জেনে রেখো এন্ড অফ দ্য ডে ওই 10 পা যেটা তোমার বাবা হাঁটলেন তোমার ভাবে, ওই 10 পা তোমার বাবার অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার অ্যাকাউন্টে এক পাও কাউন্ট হবে না। তোমার মা যে 10 পা হাঁটলেন ওটা তোমার মায়ের অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার অ্যাকাউন্টে এক পাও কাউন্ট হবে না। শুরু করো আজ, এখনই। যে আমি তো প্রায় 3-4 দিন ধরে এই কথাগুলো বলছি, যে কতজন অ্যাটলিস্ট যে শুরু করনি, ঠিক আছে অ্যাটলিস্ট ভেবেছো যে হ্যাঁ ঠিক আছে এইবার শুরু করব, এই মোটামুটি সেট আপ এই জায়গাগুলোকে টিউনিং করার দরকার ছিল, এইগুলো আমার রেসপন্সিবিলিটি একটু এদিক ওদিক করার দরকার ছিল, দেন আমি আজ কাল পরশু থেকে শুরু করবো। এরকম কেউ আছো যে যে কটা কথা বললাম? তাহলে ব্যাপারগুলো কি শুধু শুনছো, জাস্ট এ পাশে শুনলাম ও পাশ দিয়ে বের করে দিলাম? ব্যাপারটা কিন্তু তাহলে তুমি কাউন্টিং এর মধ্যে চলে আসছো। ডব্লিউবিপিএসসি ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর অ্যানাউন্স করতে পারবে আমাদের এত লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে এবার ডব্লিউবিসিএস। তুমি কাউন্টিং এর মধ্যে রয়েছো। আর পরীক্ষার দিন তুমি বা তোমার বাড়ির লোক জানে পরীক্ষা দিতে যাচ্ছ, অ্যাকচুয়ালি উপর থেকে ঠিক হয়ে গেছে তুমি অ্যাকচুয়ালি বেড়াতে যাচ্ছ। তুমি অ্যাকচুয়ালি বেড়াতে যাচ্ছ। বলো আমাকে যে ঠিক কতটা ভুল বলছি আমি? আবারও বলছি, রেডি হয়ে যাও। কারণ তুমি প্রথমবার যেদিন হাঁটতে শিখেছিলে সেদিন তুমি প্রথমবারই পড়ে গেছিলে, একবার উঠেছিলে কোন রকম পা বাড়িয়েছো, টলতে টলতে দিক পড়ে গেছিলে, ভয় পাওনি? হয়তো মাথা লেগেছিল, হাতে লেগেছিল, কোমরে লেগেছিল, 4 বার কান্নাকাটি করেছিলে, আবার উঠে দাঁড়িয়েছো। তুমি তার মানে ওই দিন পড়ে গেছিল বলে সেই শুধু হামাগুড়ি দিয়ে যাচ্ছ? হয়নি। তাই আবারও বলছি, প্রথমবার তুমি পড়বে, যে পথ জানো না, যেখানে তোমার অভিজ্ঞতা নেই, সেখানে তুমি পড়বে, হোঁচট খাবে, ওটার জন্য ভয় পেও না। শুধু এরকম কেউ আছে কিনা দেখো, সে সব থেকে বেশি ভাগ্যবান, যে তোমার পেছনে দাঁড়িয়ে বলতে পারে দৌড়া, আমি আছি। নখ উল্টে গেলে আমি ন্যাকড়া পায়ে জড়িয়ে দেবো, হাঁটুর ছাল উঠে গেলে আমি ওষুধ লাগিয়ে দেবো, ব্যান্ডেজ আমি বেঁধে দেবো, তুই শুধু দৌড়া, থামবি না। সে সব থেকে বেশি ভাগ্যবান। সে যে কোনো ফরম্যাটে এরকম টাইপের কাউকে পাক না কেন, সে সব থেকে বেশি ভাগ্যবান। সেটা বাবা মা হতে পারেন, নিজের কোনো টিচার হতে পারেন, খুব কাছের বন্ধু হতে পারেন, বা রিলেটিভ হতে পারেন। ভেবে দেখো একবার কতটা ভুল বললাম। তাই আবারও বলছি, শুরু করো, শুরু করো। মানে তোমার এরকম পেছনে সাপোর্ট থাকুক বা না থাকুক, শুরু তোমায় করতে হবে। তাই যত দ্রুত সম্ভব শুরু করো। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। কি বলে, যে পার্টগুলো আমি ডিসকাস করলাম না, এগুলো এর পরবর্তীতে ব্যাচ শুরু হলে আমি ডিসকাস করব। কারণ সবার এগুলো শোনার ইচ্ছা নেই, ওগুলো দরকার নেই। কারণ শুধু শুধু উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, তাদের কার কাজে লাগবে না। ঠিক আছে, শুধু শুধু এগুলোকে মুক্ত ছড়িয়ে লাভ নেই, তাতে বৃথা হবে এই আর কি। তো আসুক, নতুন ব্যাচ শুরু হোক। আমি সব সময় মানে আমি যে বললাম যে মূল সাবজেক্ট আমার ম্যাথ রিজনিং, যদিও ম্যাথ রিজনিং আমি বাদ দিয়ে অন্য ফ্যাকাল্টি থাকবেন, আরো 2জন ফ্যাকাল্টি থাকবেন, কিন্তু আমি যে মূলত কাজটা করে থাকি তোমার পেছনে দাঁড়িয়ে প্রতিদিন ধাক্কা দেওয়া, প্রতিদিন তোমাকে একটু খোঁচা দেওয়া, নাড়া দেওয়া, ঝাঁকিয়ে দেওয়া, একটু আগুন নিভে গেল একটু হাওয়া করে দেওয়া,
একটু হালকা করে কেরোসিন তেল ঢেলে দেওয়া, পেট্রোল ঢেলে দেওয়া, যাতে করে আরো দাও দাও করে জ্বলে। আমি শুধু এই কাজটা ব্যাকগ্রাউন্ড থেকে রেগুলার করে থাকি, আমি শুধু এই কাজটা রেগুলার ব্যাকগ্রাউন্ড থেকে করে থাকি, শুধু এইটুকু, আর কিচ্ছু না। এই এতটুকু সামান্য কাজ আমি করে থাকি। সেকেন্ডারি হচ্ছে ম্যাথ রিজনিং। যাই হোক, চলো এই পর্যন্ত রাখলাম। আমি আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। ইংলিশ ভয় পায় না এমন কেউ নেই, আমি যে বললাম তোমার দলে আমিও আছি। তো আগামীকাল ঠিক রাত 8টা থেকে জয়েন করবে। অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ, অন্য কোনো কিছু নিয়ে ডিসকাস হবে না, একদম পিওর ইংলিশ নিয়ে, কারণ অনেকটা জায়গা ডিসকাস করতে হবে স্যারকে। তো একদম পিওর ইংলিশ, ইংলিশের সিলেবাস কি আছে, মেইনস প্রিলি কি, অ্যানালিসিস পার্টটা, এবং অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন প্রিলিমিনারির জন্য ডিসকাস করবেন। একই রকম ভাবে মেইনসে কেমন কি ফরম্যাট রয়েছে, কি কি রয়েছে, কারণ মেইনসের এই ফরম্যাটটা জানলে তোমার কাছে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, সবই গ্রিপের মধ্যে চলে আসবে। কারণ এটাই কিন্তু ওভারঅল সবকিছু, মানে আমি ডব্লিউবিসিএস এর সবটা জানি, মানে আমার কাছে প্রিলিমিনারি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই ব্যাপারগুলো অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। চলো, তোমার থেকে পারমিশন নিয়ে আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে তোমাদের সাথে। কেউ লাইভ ক্লাস মিস করো না। আবারও বলছি যে আমি তোমাদেরই লোক, তোমাদের মতো একটুও কোনো কিছু নেই, মানে তুমি যতটা একজন সাধারণ মানুষ, কমন পিপল, আমি ঠিক তোমার মতোই ততটাই, এতটাই কাছের, এতটাই নিজের, এতটাই ঠিক গ্রাউন্ড লেভেলে, এর বাইরে কোনো কিছু না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট, থ্যাংক ইউ।